ওকে, আর যারা রেকর্ড দেখছে তাদেরকে একটু বলে দিই এই এক্সট্রা ক্লাস নেওয়াটার কারণ কি। এক্সট্রা ক্লাস নেওয়ার কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল আমি ফ্রি আছি আজকে, আমার কোনো কাজ নেই তেমন। এবং হচ্ছে দ্বিতীয়ত, এই ক্লাসটা আমি নিতাম না, কারণ আজকে একটা ক্লাস থাকবে, আবার আগামী ক্লাস কাল আর একটা ক্লাস থাকবে। কিন্তু এই চ্যাপ্টারটা আসলে এমনিতেই সহজ, মানে যদি ফিজিক্সে কেউ নাও পড়ে থেকে আসে তাও সহজ, আর ফিজিক্সে পড়া থাকলে তো আরো সহজ। সো এইটা জাস্ট কাইন্ড অফ রিভিশনের মতো হয়ে যাচ্ছে। যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো যে আহামরি নতুন ম্যাথ তাও কিন্তু না। সো দিন শেষে এগুলো রিভিশনই হচ্ছে, এই জন্য আজকের ক্লাসটা নেওয়া, এক্সট্রা ক্লাস। আর তোমরা অনেকেই আসলে বলছিলা যে ভাইয়া উইকে 3টা করে ক্লাস নিতে, 3টা করে ক্লাস নিতে। তো উইকে 3টা করে ক্লাস নিলে আসলে প্রেসারে পড়ে যাবা, 2 ঘন্টা 3টা ক্লাস অনেক টাফ। সো মাঝে মধ্যে আমরা 2 একটা এরকম সময় সুযোগ হলে এক্সট্রা ক্লাস নিয়ে তারপরে হচ্ছে শেষ করে দেব। আর আমাদের প্ল্যান হচ্ছে, এই যে চলে এখনো সেপ্টেম্বর তো আসে নাই, আজকে 30 তারিখ। কিন্তু আমার যেটা উদ্দেশ্য সেটা হতেছে সেপ্টেম্বরের মধ্যে আমরা অর্গানিক মানে এই চ্যাপ্টার শেষ করে ফেলবো, সেপ্টেম্বরের আগেই হবে। আর অক্টোবর থেকে ইনশাল্লাহ, অক্টোবর এবং নভেম্বর এই 2টা মাস আমরা অর্গানিক শেষ করব, খুব ভালো মতো অর্গানিক শেষ করব। এবং এরপরে তোমাদের সবার টেস্ট পরীক্ষা যাদের যা আছে সেগুলো তো তোমরা পড়তে যাবা। মানে আমার ইচ্ছা হচ্ছে টেস্ট পরীক্ষার আগে সুন্দর মতো স্মুথলি সিলেবাসটা শেষ করা। স্মুথলি শেষ করা মানে অনেকে বলতে পারো যে ভাই স্মুথলি যদি শেষ হয় তাহলে আপনি এরকম পরপর 2 দিন ক্লাস কেন নিচ্ছেন? কারণ এটা আসলে প্রেক্ষাপট বিবেচনায় নিলে তোমাদের ক্ষতি হবে না, সেটা আমি জানি। তার জন্যই আসলে এই ক্লাসটা এক্সট্রা নেওয়া, নাথিং এলস, আর কিছু না। তো আশা করি প্ল্যানটা সবাই বুঝে গেছো, যে সেপ্টেম্বরে আমরা শেষ করব হচ্ছে এই পরিবেশ রসায়নটা, এবং অক্টোবর এবং নভেম্বর এই 2 মাসে আমরা যদি নর্মালি ক্লাস নেই, তোমার 2টা করে নর্মালি নেই, আর যদি মাঝে মধ্যে 2 একটা এক্সট্রা নেই, তাহলে আমি ক্লাস নিতে পারবো হচ্ছে 2 ঘন্টার, মোটমাট 8 8 16 20টার মতো ক্লাস নিতে পারবো। তো 20টার মতো ক্লাস যখন হবে তখন হচ্ছে এমনিতে আমরা অর্গানিক খুব ইজিলি শেষ করতে পারবো, যদি বেশি লাগে বেশি। আর তোমাদের সবার টেস্ট পরীক্ষা আমার মনে হয় না যে হচ্ছে ডিসেম্বরের আগে কারো হবে। সো টেস্ট পরীক্ষার আগে শেষ হয়ে যাবে। অ্যাডমিশন ব্যাচের সাথে টাইমে কোলাইড হবে না, না না, অ্যাডমিশন তোমাদের টাইম তোমাদের টাইমেই থাকবে। অ্যাডমিশন ব্যাচের টাইমটা তোমাদের টাইমের সাথে হচ্ছে ম্যাচ করে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। যেহেতু তোমরা আগে শুরু করছো, সো টাইমে তোমরা প্রায়োরিটিতে থাকবে আর কি। ইসমাইল বলছে সপ্তাহে 3টা করে ক্লাস নিলে ভালো হয়। না রে বাবা, ভালো হয় না 3টা করে ক্লাস নিলে। এমনিতেই অনেকে হচ্ছে রেকর্ড দেখে কুলায় উঠতে পারছে না, এখানে অনেকে আছে আমি জানি। ইসমাইল, যদি সবার কথা ভাবি আর কি। তো এমনিতেই 3টা করে 2টা করে নিয়েই ওরা আমার সাথে কুলায় উঠতে পারছে না, মনে হচ্ছে যে আমি আগায় যাচ্ছি। আর 3টা করে নিলে দেখা যাবে শাওন ভাইয়া একেবারে ঠাস করে শেষ করে ফেলছে, কিন্তু হচ্ছে তুমি শেষ হচ্ছে না, তখন ঝামেলায় পড়ে যাবে আর কি। তো টেনশন নিও না, সিলেবাস সময় মতো শেষ হবে ইনশাল্লাহ, ভালো মতোই শেষ হবে। তুমি শুধু আমার সাথে সাথে আগাও, তাইলেই হচ্ছে। আমরা লাস্ট ক্লাসে বয়লের সূত্র পড়ছিলাম তাই না, এবং বলছিলাম যে বয়লের সূত্র কি কি কনস্ট্যান্ট থাকে, মোল সংখ্যা এবং তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। কিসের মধ্যে? ঘটনার মধ্যে তাপমাত্রা এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে। এবং সেখানে দেখছি বয়লের সূত্র অনুযায়ী P1 V1 সমান হচ্ছে P2 V2। শুধু কার জন্য প্রযোজ্য? গ্যাসের জন্য প্রযোজ্য। এবং পিভি সমান দিয়ে কি বুঝে? পিভি সমান হচ্ছে কাজ বোঝায়, মানে বয়লের সূত্রের ধ্রুবকের তাৎপর্য। তারপরে এই গ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যদি হচ্ছে ভি ভার্সেস পি ইনভার্স নেই তাহলে কেমন হবে, যদি আমি হচ্ছে পি ভার্সেস ভি নেই তাহলে কেমন হবে, যদি আমি পিভি ভার্সেস পি নেই তাহলে কেমন হবে, এলএন পি এলএন ভি নিলে কেমন হবে, সেগুলো আমরা দেখছি। তারপরে ম্যাথ করছি, ম্যাথগুলো ভাই সবগুলো খুবই সহজ ম্যাথ। এখানে এমন আহামরি চ্যালেঞ্জিং তেমন কোনো ম্যাথ নেই, খালি এইখানে একটু আলাদা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে কোন একটা সিলিন্ডার থেকে সমস্ত গ্যাস বের হয় না, সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে যেখানে যাচ্ছে সেই চাপে সিলিন্ডারের যে আয়তন, সেই আয়তনটা সবসময় বাদ যায়, ওই আয়তনটা বের হয় না, মাইনাস করবো, ওই যে মাইনাস করছে। এটা কোনো কোনো বইয়ে করে, কোনো কোনো বইয়ে করে না। ইউটিউবে আমার আগে একটা প্লে লিস্ট ছিল, সেখানে আমি করি নাই, কেন করি নাই আমি নিজেও জানি না। পরে দেখছি যে আল্লাহ, ওখানে তো আমি মাইনাস করি নাই। তারপরে এই যে এটা ফিজিক্সের খুব কমন ম্যাথ, যে একটা বুদবুদ নিচ থেকে উপরে উঠলে ব্যাসার্ধ এই হয় সেই হয়, পুকুরের গভীরতা বের করতে বলে, বেলুন উপরে গেলে কত উচ্চতায় ফাটবে সেই প্রশ্ন দিতে পারে। তারপর চার্লস ল বলছিলাম যে কোনো একটা গ্যাসে তাপমাত্রার সাথে আয়তন বাড়ে, বা তাপমাত্রা কমালে আয়তন কমে। কি হারে বাড়ে কি হারে কমে সেটা হচ্ছে হলো চার্লস ল। সো চার্লস লতে ঘটনার মাঝখানে চাপ এবং মোল সংখ্যা স্থির, এবং সেখানে আমরা বলছিলাম স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি বাড়ানোর জন্য এই পরিমাণ সে বাড়ে বা এই পরিমাণ কমে, মানে 0 ডিগ্রি এর 273/1 ভাগ। এরপরে চার্লস লকে আমরা কাটাছেঁড়া করে এই ইকুয়েশনটা পাইছি, এবং সেখানে আমরা দেখছি যে চার্লসের সূত্রের তাৎপর্য হচ্ছে এই সূত্রকে ব্যবহার করে আমি তাপমাত্রার নতুন একটা স্কেল তৈরি করছি, যেটাকে আমরা বরম স্কেলও বলি আবার কেলভিন স্কেলও বলি।
মাঝে মধ্যে পরীক্ষায় এটা আসে, চার্লসের সূত্রের তাৎপর্য কি, খ নম্বরে আসে। তখন এটা লিখতে হয় যে তাপমাত্রার একটা ব্র্যান্ড নিউ স্কেল এখানে পাওয়া গেছে, সুতরাং অবশ্যই তাৎপর্যপূর্ণ সূত্র। আর এরপরে চার্লসের সূত্রের, এটাকে অনুসিদ্ধান্ত বলে অনেকে, এটাকে আবার অনেকে সরাসরি চার্লসের সূত্র বলে। কিন্তু আবারও বলছি, চার্লস যদি বলে তাহলে ওইটা লিখতে হবে প্রথমটা, যে কোনো একটা গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক। এইটা সবাই একটু মাথায় রাখবা। এরপরে চার্লসের সূত্রের গ্রাফ দেখছি, আমরা কিছু ম্যাথ দেখছিলাম, খুবই ইজি পিজি ম্যাথ। এরপরে এই ম্যাথটা হোমওয়ার্ক দেওয়া ছিল, তো আমি এই ম্যাথটা একটু করে দিই সবাইকে, দেখি আনসার কত আসে। এটা বেশ ভালো একটা ম্যাথ ছিল, কিছু কাহিনী করতে হয় আর কি। যদি এটার সিমিলার একটা করে দিই স্যার, এবং আমার উত্তরটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে আমি নিজেও জানি না। 338 আসে, আচ্ছা। এই ম্যাথটাতে ছিল বলছে -65°C থেকে তাপমাত্রা 0°C উন্নীত করলে আয়তন 1 লিটার থেকে 1.238 লিটার হয়। আচ্ছা, এটার আলোকে আমাকে পরম শূন্য তাপমাত্রা বের করতে বলছে। তাহলে অবশ্যই আমরা যেহেতু আগের ক্লাসে এটা দেখে আসছি, একদম হুবহু আগের ক্লাসের মতোই আমরা একটা গ্রাফ আঁকি। এবং এই বরাবর নিচে আমাদের কি, এই বরাবর নিচে হচ্ছে আমাদের আয়তন, সরি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে, আর এই বরাবর নিচে হচ্ছে আয়তন। এবং আমাদের যে ইয়াটা দেওয়া, ডেটা দেওয়া, -65 থেকে 0-তে উন্নীত করছে। তাহলে ধর আমি ধরলাম -65 মানে কি, যে এই পাশে কোন একটা বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এই হচ্ছে আমাদের এ বিন্দু, এবং এর স্থানাঙ্ক হচ্ছে এইটা, -65 হচ্ছে দেখো আমাদের এক্স অক্ষের মান বা ভুজের মান যেটা। আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হইতেছে 1 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক। এরপরে কি করছি, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। বি বিন্দুতে তাপমাত্রা করছি আমরা 0, দেখো বি বিন্দুতে তাপমাত্রা 0 করছি। তো তাপমাত্রা যদি 0 করি, আর সেখানে আয়তন কত হয়েছে, আয়তন হয়েছে 1.238 লিটার। আমাকে বের করতে বলছে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা মানে আমি যদি এই রেখাটাকে এরকম পেছনের দিকে টানি, তাহলে এই যে এইখানটাতে তাপমাত্রা কত হবে, যে বিন্দুতে গ্যাসের আয়তন 0 সেইখানকার তাপমাত্রা বের করলে অটোমেটিক্যালি পরম শূন্য তাপমাত্রা বের হয়ে যাচ্ছে। আশা করি সবাই গ্রাফটা বুঝতে পারছো কি বলা আছে। আমি আবার বুঝিয়ে দিই যদি কেউ বুঝতে কষ্ট হয়। -65 থেকে 0 ডিগ্রিতে উন্নীত করলে, -65 থেকে 0 ডিগ্রিতে উন্নীত করলে গ্যাসের আয়তন বেড়ে, -65-তে আয়তন ছিল 1 লিটার। তাহলে যখন ভুজের মান -65, তখন আয়তন ছিল 1 লিটার, কোটির মান হচ্ছে 1। আমি যখন তাপমাত্রা বাড়াই 0 করছি, দেখো তাপমাত্রা বাড়াই 0 করা হয়েছে, তখন আয়তন আবার 1.238 হয়েছে। এইবার আগের মতো ভাই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব। তো যদি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করি, এখানে কি থাকে, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই সমীকরণে ভ্যালু বসাই, আমাদের হচ্ছে এক্স তো এক্স এর জায়গায় থাকবে, এক্স ওয়ান এর মান হচ্ছে -65, মানে মাইনাসে মাইনাসে +65 হইলো। আর এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মানে হইতেছে -65, এক্স টু কত, এক্স টু হইতেছে 0, গেল এই যে 0। এরপর আসি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হইতেছে ওয়াই মাইনাস ওয়ান, দেখো আমাদের ওয়াই ওয়ান এর মান হচ্ছে 1, এই যে। আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে হইতেছে 1 মাইনাস এই যে 1.238। আচ্ছা, এবার কার মান 0 বসাবো, ওয়াই এর মান 0 বসাবো, কারণ কি ভাই, আমি ওয়াই এক্সিস বরাবর ভি নিচ্ছি। সো ওয়াই এর মান 0 বসাই, এক্স এর যে মানটা পাবো সেটা আমাদের পরম শূন্য তাপমাত্রা। তাহলে যদি এটা ভ্যালু বসাই, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস 65, এখানে থাকে -65 সমান 0 মাইনাস 1, আর এখানে -0.238। তাহলে এখানে এক্স এর মান কত থাকে, -338। তাহলে গত ক্লাসে কি আমি ভুলভাল উত্তর বলছি, -338.11। আচ্ছা ঠিক আছে, সবারই উত্তর আসছে, তাহলে সরি, আমারটাই ভুল হয়েছিল। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। আমি কত বলছিলাম, 311 বলছিলাম তাই না? এই যে মনে হয় 11টা আমার মাথার মধ্যে ঢুকেছিল, সেখান থেকে 311 মনে আসছে। যাই হোক, তো যদি কেউ অঙ্কটা করে থাকো, আশা করি সবার হয়েছে।
আর প্রসেসটা আসলে বেশ মজার। আমি যখন প্রথমবার এই ম্যাথটা সলভ করছিলাম আমার খুব মজা লাগছিল। যে এর পরম শূন্য তাপমাত্রা দেখো, আগের অঙ্কে ঠিকই -273 আসছে, মানে তোমার যেটা মুখস্থ মান সেটা, কিন্তু এইখানে -273 আসে নাই। এই জন্য সবসময় অঙ্ক দেখেই তোমার মুখস্থ যে মানটা সেই মানটা উত্তর হবে এমন কোনো কথা কিন্তু নাই। এরপর হচ্ছে বয়েল চার্লসের সমন্বিত সূত্র। সমন্বিত সূত্র মানে হতেছে বয়েল সাহেব আর চার্লস সাহেব তারা মিলে একসঙ্গে সূত্র দেন নাই আসলে। এটাকে আসলে ওনারা দিছে না আমরা বানাইছি, এটা কিন্তু আমরা বানাইছি, বুঝছো? তো এমন না যে বয়েল চার্লস দুজনে মিলে একসাথে বসছে, বসে হইতেছে কি বলে, আচ্ছা আমাকে ঈশা বলছে ভাই এটা তো পরম শূন্য তাপমাত্রা না। হ্যাঁ, পরম শূন্য তাপমাত্রা আসলেই না, বাস্তবতা সাপেক্ষে না। কিন্তু ঈশা তুমি কি জীবনে এরকম ম্যাথ করো নাই যে একটি গরুর দাম 15 টাকা? এরকম তো কত ম্যাথ আমি করছি, একটি গরুর দাম 15 টাকা, 10টি ছাগলের দাম 20 টাকা। তো কথা হচ্ছে যে একটা গরুর দাম তো বাস্তবে তো জীবনে 15 টাকা না। এখন গরুর দাম 15 টাকা না হইলেও অঙ্কে তো দেওয়া যায় সেরকম আর কি, বুঝছো? কাল্পনিক জিনিস। সো এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল অঙ্কে সেগুলো বাস্তবসম্মত তথ্য না, এই জন্য এই আনসারটা বাস্তবসম্মত আসে নাই, এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, বয়েল চার্লসের সমন্বিত সূত্র আবারও বলি। এই সমন্বিত সূত্র কিন্তু ওনারা একসঙ্গে দেয়নি, আমরা বানাইছি। তো সমন্বিত সূত্র কি? সমন্বিত সূত্র হইতেছে যে P1 V1 বাই হচ্ছে T1 সমান P2 V2 বাই হচ্ছে T2। এখন বলো তো বয়েল চার্লসের সমন্বিত সূত্রে কোন রাশিটা কনস্ট্যান্ট থাকবে? দেখি এটা বের করতে পারো কিনা। মানে যে কোনো একটা সমীকরণ যখন বসাইতে হয় তখন কিছু মানকে তো আমরা কনস্ট্যান্ট কনসিডার করি। গুড, মূল সংখ্যা কনসিডার করতে কনস্ট্যান্ট থাকতে হবে। মনে রাখবা কোনো একটা সমীকরণে যা থাকে সেগুলো জীবনেও কনস্ট্যান্ট হয় না এই টাইপের সমীকরণে, কারণ সমীকরণ যে থাকবে সে বিভিন্ন মান নিবে, সে ভ্যারিয়েবল অবশ্যই হবে। তাহলে এখানে আমাদের কি কনস্ট্যান্ট? এখানে আমাদের মূল সংখ্যা কনস্ট্যান্ট। শিখতে কিছুদিন আগে হচ্ছে আমাদের তোমাদের খাতা দেখবে আর কি। সামনে তোমাদের লক্ষ্য GP5 কোর্স আসবে। তো সেখানে তো রিটেন খাতা আর কি আহ দেখানো হবে আর কি, বুঝছো? মানে আমি মনে হয় বুঝাতে পারি নাই। মানে শিখো অনলাইনেও তোমাদের রিটেন পরীক্ষা নিবে সামনে 25 যারা আছে এদের। তো ওইখানে তোমাদের খাতা চেক করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ইয়া নিচ্ছি, মানে ক্যান্ডিডেট ডাকছি, ইয়ে দিয়ে তোমার হচ্ছে সার্কুলার দিয়ে। তো সেখানে অনেক আসছে, অনেকে বলে যে আমি 2 বছর টিউশনি করানোর অভ্যাস, অনেকে বলে যে হইতেছে আমার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, অনেকে ডিউ টপার, বইয়ের টপার। তো কেমিস্ট্রিতে যারা আসছে ইন্টারভিউটা আসলে আমিই নিচ্ছি। সেখানে আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে নর্মাল জিনিস তো সবাই জানে, নর্মাল জিনিস যে কি পড়াইতে হয়, কোনটা ভুল কোনটা ঠিক, কিন্তু এরকম ছোট ছোট প্রশ্ন করছিলাম। সেখানে আমি ম্যাক্সিমাম মানুষকে একটা সিঙ্গেল প্রশ্ন করছিলাম যে বয়েল চার্লসের সমন্বিত সূত্রতে কোনটা কনস্ট্যান্ট থাকে। তো আসলে আমি দেখছি কয়েকজন খুবই, তাদের 2-3 বছরের টিউশনি করানোর অভ্যাস, এবার তারাও ঘাবড়ে যাচ্ছে হুট করে। মানে এই জিনিসটা আসলে মানুষজন খুব একটা মাথায় রাখে না, হুট করে জিজ্ঞেস করলে একটু ঘাবড়ে যায়। তো মনে রাখো বয়েল চার্লসের সমন্বিত সূত্রে মোল সংখ্যা কনস্ট্যান্ট, মানে গ্যাস থেকে বের হবে না, গ্যাস ভেতরে ঢুকবে না। ম্যাথটা একটু লিখে নাও। তিনি, ও আচ্ছা, সিলিন্ডারে যে নাইট্রোজেনের চাপ বেশি, নবনী একটা ভালো জিনিস ধরছে। একটু এখানে অঙ্কে একটু কাহিনী আছে, সবাই একটু ঠিক করো। এই 30-এর জায়গায় 300 বানাও, নাহলে এই অঙ্ক বাস্তবসম্মত অঙ্ক হয় না আর কি। কারণ যদি সেটা এরকম হয়, মানে নবনী যে ভুলটা ধরছে, যদি এই ভুলটা আমি এইভাবে রেখে দিই তাহলে কি মিন করে? তাহলে মিন করে যে ভাই এই সিলিন্ডার তো অলরেডি এক্সিস্ট করারই কথা না, তাই না?
যদি সে 30 ATM চাপ সহ্য করতে পারে আর তারা নাইট্রোজেন দিচ্ছে 250 ATM চাপ, তাহলে তো সেই সিলিন্ডার অলরেডি ফেটে যাওয়ার কথা। বাংলাদেশের সামনে গ্যাসের দাম কমবে। গ্যাসের দাম কমবে। দেখলাম যে হচ্ছে তেলের দাম কমবে। তেলের দাম মানে হইতেছে এই যে ফিউয়েল যেগুলো আর কি, ভোজ্য তেল না, জ্বালানি তেল। এবং এটা আসলে খুব ভালো একটা লক্ষণ। তেলের দামের সাথে এটা কি বুঝি যে মানে পৃথিবীতে যত জিনিসের দাম অন্য সবকিছুকে প্রভাবিত করে, তার মধ্যে সব থেকে কোন দামটা প্রভাবিত করে জানো কেউ? সেটা হচ্ছে তেলের দাম বা জ্বালানির দাম। মানে জ্বালানির সাথে ভাই এমন কোনো সেক্টর নাই যে সেক্টর আসলে সরাসরি জড়িত না। মানে তুমি এমন একটা সেক্টর আমারে বলো যে ভাই এই সেক্টরটা জ্বালানির সাথে সম্পর্কিত না। গার্মেন্টস বলি, ফুড ইন্ডাস্ট্রি বলি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি বলি, তুমি ওই যে বিভিন্ন ফ্যাক্টরি বলি, এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেটা জ্বালানির সাথে সম্পর্কিত না আসলে। সো জ্বালানির দাম যদি কমে তাহলে এটা বিশাল একটা প্রভাব রাখবে আর কি। এবং খুব ভালো একটা জিনিস দেখলাম, মানে নাইম ভাইয়ের থেকে আসলে শুনছি। নাইম ভাই বাংলাদেশ ব্যাংকের এডি, আমি জানি না তোমরা নাইম ভাইয়ের কেউ চিনো কিনা, শিখর ম্যাথ টিচার। তো ভাইয়ের থেকে শুনলাম যে 5 আগস্টের পর থেকে নতুন যে গভর্নর নিয়োগ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে একটা সিঙ্গেল ডলারও বের হয়নি। মানে বাংলাদেশ ব্যাংকের এখন প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের যে রিজার্ভটা আছে, সেই রিজার্ভটা আসলে 30 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। এখন বোধহয় 15-16 আছে। তো এটা খুব ভালো একটা লক্ষণ। আর তাছাড়া পরে আমরা এটা আলোচনা করলাম যে দেশ শাসনে বা দেশের প্রধান এখন যিনি আছেন আর কি, উনি থাকতে যদি দেশের উন্নতি না হয় তাহলে তো দুনিয়ার আর কেউ এসে আসলে অর্থনৈতিক উন্নতি করতে পারবে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউনূস স্যার আর কি। সো মানে অর্থনীতি নিয়ে উনার থেকে ভালো বুঝেন এটা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই আসলে মনে হয় এই মুহূর্তে কেউ নাই। মানে যে মাইক্রো ফাইন্যান্সের বাংলাদেশে আসলে ওই টাইপের এক্সপিরিয়েন্স দরকার। সে একেবারে মাঠ লেভেলে গিয়ে কাজ করছে, একেবারে হইতেছে মানে সব লেভেলেই আসলে ওনার এক্সপিরিয়েন্স আছে। সো মানি মানে টাকা কেমনে বানাইতে হয়, অর্থনীতি কেমনে উন্নতি করতে হয়, এটা উনি খুব ভালো মতোই জানেন। পরে এ নিয়ে অনেক কথা হইলো, আমাদের মধ্যে আলোচনা হইলো, আরো অনেক সেক্টরের অনেক মানুষ আড্ডা দিচ্ছিলাম একসাথে। পরে এগুলো নিয়ে কথা হইলো যে খুব তাড়াতাড়ি আসলে আমরা ঘুরে দাঁড়াতে যাচ্ছি, যদি সবকিছু স্টেবল থাকে, এই দাবি দেওয়া আন্দোলন ফান্দোলন এগুলো যদি না হয় আর কি। আন্দোলন বলতে আমি বোঝাচ্ছি যে দেখো না, এখন যার যত দাবি আছে সব দাবি নিয়ে সবাই রাস্তায় নামতেছে। একেবারে ইয়া থেকে শুরু করে, কি বলে, রিক্সাওয়ালা, তারপরে হইতেছে মানে বাংলাদেশকে একজনে যে বুলগাকপুর মানে বিদ্রোহী নগর কে জানি নাম দিছিল, ভুলে গেছে। মানে সেরকম একটা অবস্থায় হয়েছে আর কি। বাট সরকার যদি স্টেবল থাকে, এই সরকার, অর্থনৈতিক উন্নতি হবে, এটার কোনো সন্দেহই নাই, একেবারে খুব তাড়াতাড়ি হবে আর কি। আচ্ছা, দেখো কি বলছে, একটা সিলিন্ডার 300 ATM চাপ সহ্য করতে পারে। ওকে। তারপরে হচ্ছে আমাকে বলছে যে এটিকে 25°C তাপমাত্রায় 250 ATM চাপে নাইট্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করা হলো। মানে ওই সিলিন্ডারটাকে আমি নাইট্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করছি। সেই নাইট্রোজেন গ্যাস আমার বর্তমানে কতটুকু চাপ দিচ্ছে? 250 ATM চাপ দিচ্ছে। কিন্তু আমার সহ্য করতে পারতো 300 ATM। উত্তপ্ত চুল্লির কাছে রেখে দিলে সিলিন্ডারটি কত তাপমাত্রায় বিস্ফোরিত হবে? ওকে। সো প্রশ্ন হচ্ছে কত তাপমাত্রায় বিস্ফোরিত হবে। এখন আমাকে দেখতে হবে এই যে 300 ATM চাপ বানাইতে কত তাপমাত্রা দরকার। সবাই কি বুঝতে পারছো? তাহলে ফর্মুলা কি? আচ্ছা, এবং দেখো তো এখানে কি কি ভ্যারিয়েবল, মানে এখানে কি কি ভ্যারিয়েবল আসলে। এখানে কিন্তু ভ্যারিয়েবল হচ্ছে তাপমাত্রা, কারণ এক তাপমাত্রা তোমাকে দেওয়া আছে, আরেক তাপমাত্রা বের করতে বলছে। এখানে ভ্যারিয়েবল হচ্ছে চাপ। একটা চাপ তোমাকে দেওয়া আছে, একটা চাপ নিয়ে তুমি কাজ করছো। কিন্তু এখানে কি সেম আছে বলো তো? আয়তন সেম আছে। সিলিন্ডারে তো আসলে আয়তন পরিবর্তন হয়নি, তাই না? সো যেখানে আয়তন সেম থাকে, সেটা আসলে গেলুসাকের সূত্র। বাট সমস্যা নেই, আমি তোমাদেরকে এটা শেখাতে চাচ্ছি যে তুমি বয়েল চার্লসের সমন্বিত সূত্র দিয়েও তুমি গেলুসাকের সূত্র সমাধান করতে পারবা। তোমরা কি জানো কিনা, আমি পড়াবো একটু পরেই, সামনে আছে, তারা তোমাদেরকে দেখাই। সামনেই তুমি পাবা যে হচ্ছে গেলুসাকের সূত্র। কই জানি, এই যে গেলুসাকের সূত্র। কিন্তু এইটা হচ্ছে গেলুসাকের সূত্রের অঙ্ক হইলো বা এটা চার বয়েল চার্জ দিয়ে করা যায়। তাহলে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হইতেছে যে P1, রং নেই, P1 V1 বাই হইতেছে T1 সমান, এখানে হচ্ছে P2 V2 বাই হইতেছে T2। আচ্ছা, P1 এর মান দেওয়া আছে কত? 250 ATM চাপ অলরেডি আমার কাছে আছে। V1 এর মান ধরলাম হচ্ছে V। T1 এর মান হচ্ছে 25 ডিগ্রি, দেখো 25 ডিগ্রি মানে 298 কেলভিন, সমান এখানে P2 এর মান কত? 300।
কারণ আমাকে 300 atm চাপ সহ্য করতে পারে এই জিনিস বলে দেওয়া আছে। V2 এর মানও কিন্তু ভি, কারণ ভি তো পরিবর্তন হয় নাই। এবার অনেকে বলবো যে ভাইয়া গ্যাসটাকে যদি আমি সিলিন্ডারকে যদি আমি ওই চুলার পাশে রাখি, তাহলে সিলিন্ডার তো একটু আয়তনে বড় হবে। হ্যাঁ, এটা সত্যি কথা, বড় হবে। কিন্তু সেই যে বড় হবে, ওই বড় হওয়াটা কি আসলে নেগলিজিবল অ্যামাউন্টের না? খুবই নেগলিজিবল অ্যামাউন্টের। অনেকে বলতে পারে যে ভাই তাপ দিলে তো কঠিন আয়তনে বড় হয়, সিলিন্ডার হয়তো একটু বড় হবে, সেটা খুবই নগণ্য পরিমাণে বড় হবে। আমাকে এখানে টি2 বের করতে বলছে। সো টি2 এর মান কত? টি2 এর মান হচ্ছে 357.6, 357.6। এত কেলভিন। তুমি চাইলে কেলভিনে রাখতে পারো। তোমার যদি খুব তেল থাকে তুমি ডিগ্রি সেলসিয়াসও বের করতে পারো, বাট দরকার নেই তো, চাই নাই তো ডিগ্রি সেলসিয়াস। 84 ডিগ্রি সেলসিয়াস আসবে আর কি যদি আমরা করি। তাহলে কি হলো? আসলে কি হয়েছে দেখো, এই 357.6 এই কেলভিনে কি আসলে সিলিন্ডারটা বিস্ফোরিত হবে? কি মনে হয়? এই তাপমাত্রায় কিন্তু বিস্ফোরিত হবে না। এই তাপমাত্রায় বিস্ফোরিত হওয়ার উপক্রম হবে। এর থেকে বেশি যদি তাপমাত্রা হয় তাহলে সেই সিলিন্ডারটা বিস্ফোরিত হবে। এই হচ্ছে কাহিনী। এই ম্যাথ একটু লিখে নাও। এটা সেকেন্ড ম্যাথ ছিল। এই ম্যাথটা খুব সহজ ম্যাথ। আমাকে বলছে এই তাপমাত্রা, এই চাপে মার্বেল সহ বেলুনের আয়তন 300 মিলিলিটার। এই ম্যাথে একটুখানি টুইস্ট আছে, সেই টুইস্ট আমি একটু পরে বলে দিচ্ছি। মানে এই ম্যাথটা যদি তুমি ভুল করো তাহলে একটা জায়গায় গিয়ে ভুল করবা, সেই ভুল জায়গাটা ধরাই দিব। 1 atm চাপে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্বেল সহ এই বেলুনের আয়তন হয় 161.4 মিলিলিটার। মার্বেলের ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে মনে আছে এই কনসেপ্টটা আমরা আগে শিখছিলাম যে গ্যাসের যে সূত্রগুলো সেগুলো সব গ্যাসের জন্যই। মার্বেল, ধুলাবালি, ধূলিকণা, নুড়িপাথর, হ্যান ত্যান আগডুম বাগডুম কোনো কিছু তুমি ইউজ করতে পারবা না। তাহলে এই যে আয়তন যেটা আমরা বলতেছি যে 300 মিলিলিটার, এটা কিন্তু আমাদের জন্য জায়েজ না। এইখানে আমাদের অবশ্যই মার্বেলের আয়তন মাইনাস করতে হবে। আশা করি এই কনসেপ্টটা সবার আছে। এই কনসেপ্ট খুব ইজি কনসেপ্ট। আর কথা হচ্ছে এখানে তাপমাত্রাও চেঞ্জ হয়েছে, আয়তনও চেঞ্জ হয়েছে, চাপও চেঞ্জ হয়েছে। তার মানে কি হয়েছে এখানে? বয়েল চার্লস এর সমন্বিত সূত্র হয়েছে। তাহলে ফর্মুলা হইতেছে এইটা, যে P1 V1 বাই হচ্ছে T1 সমান হচ্ছে P2 V2 বাই হচ্ছে T2। এখন দেখো P1 এর মান দেওয়া আছে কত? 0.5 atm, লিখলাম 0.5। V1 এর মান দেওয়া আছে কত? খবরদার এখানে কিন্তু ভুল করা অনেকে, বাট এর থেকেও বড় ভুলের জায়গা আছে। 300 - x, বসালাম 300 - x। T1 এর মান দেওয়া আছে 27, 27 মানে 300 কেলভিন, বসালাম 300 কেলভিন। P2 এর মান, P2 এর মান হচ্ছে 1 atm চাপ। তাহলে এখানে চাপ ডাবল করছি, 1 atm হয়েছে। V2 এর মান হচ্ছে 161.4, এখানেও -x হবে। আর এখানে হচ্ছে T2 হইতেছে 30, 30 মানে হচ্ছে 303। তাহলে এখানে x এর মানটা আসে হচ্ছে 20 মিলিলিটার। সবাই এই পর্যন্ত আসো, এরপরে কিছু কাহিনী আছে। মেইন কাহিনীটা এরপর দিয়ে শুরু হবে। এই যে মার্বেলের আয়তন হচ্ছে
20 মিলিলিটার। আচ্ছা ঠিক আছে, এখন বলো তো ভাইয়া, আমরা জানি যদি মার্বেল এন সংখ্যক মার্বেল হয়, ধরলাম যে এখানে এন সংখ্যক মার্বেল ছিল, তাহলে এন ইন্টু, আমরা এটাও জানি মার্বেল গোলক, গোলক মানে হচ্ছে 4/3 পাই ইন্টু r কিউব সমান কত, সমান হচ্ছে 20। এইটুকু তোমরা ভুল করবে না, এখানেও কোনো সমস্যা নাই। তো এখান থেকে হিসাব নিকাশ করে আমার আর এর একটা মান বের হবে, এবং আর এর যে মানটা, সেই মানটা আমি একটু লিখে দিই। আর এর মানটা যেটা বের হয় 1.68। এখন আমাকে বলো এককটা কি হবে। এই এককটা হচ্ছে এখানকার সব থেকে বড় চ্যালেঞ্জ। ভাই এখানে তো মিলিলিটার হয়েছে, এখন মিলিলিটারকে যদি আমি ব্যাসার্ধ বানাই মানে তখন কিসে হবে, একটু বলে দেই। এখানে আয়তন হবে হইতেছে, সরি, ব্যাসার্ধ হবে সেন্টিমিটারে। কেন সেন্টিমিটার? খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা, দেখো আমরা জানি মিলিলিটার যে কথা ছিল, এটা আমার কাছে যারা পড়ে এদেরকে আমি শেখাতে শেখাতে পাগল করাই দিচ্ছি, যে এমএল যে কথা, সেমি কিউব একই কথা, তাই না? তাহলে এই মিলিলিটারকে তখন মনে মনে কি ধরে নিতে হয়, সেমি কিউব ধরে নিতে হয়। তাহলে এই 20 আসলে মিলিলিটার, এই 20 আসলে সেমি কিউব। যদি এটা সেমি কিউব হয় তাহলে এখানে রুট ওভার মানে ঘনমূল করলে হইতেছে সেন্টিমিটার থাকে। এখানে একটু টুইস্ট ছিল, এককটা বসানো নিয়ে অনেকে হয়তো ভুল করবে। আর আমি যদি এই অঙ্কটা অ্যাডমিশনে দিতাম, তাহলে আমি অপশনে সবগুলোতেই 20 রাখতাম, মানে 1.68 রাখতাম। একটা সেন্টিমিটার, একটা ডেসিমিটার, একটা মিটার, আর একটা হচ্ছে অন্য কিছু একটা দিয়ে রাখতাম। এখানে এন এর মান কত হবে? ও আচ্ছা, না এন এর মান তো 1 হবে, এন বলে তো এখানে আসলে কিছু নাই। এন লাগবে না, এখানে এন লাগবে না, একটা মার্বেল তো। সবাই কি বুঝতে পারছি কেন সেন্টিমিটার হয়েছে এককটা? এটা বোঝা কিন্তু এই অঙ্কের মেইন টার্মটা ছিল। ওকে, আমরা নেক্সট ম্যাচ যাই। এটাও খুব ভালো ম্যাথ। আমাকে ম্যাথটাতে বলছে এসটিবি তে 1.004 মিটার। এটা কোন একটা বই থেকে আমি নিয়েছিলাম ম্যাথটা। এখন সেই বইতে এই যে ব্যাসের মানটা যেরকম অদ্ভুত কেন মান দিছে আমি জানি না। 1.004 দেওয়ার কোনো দরকার ছিল? 1 দিলেই তো হইতো। যাই হোক, 1.004 মিটার ব্যাসের একটি গোলাকার বেলুন হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করতে হবে আর কি। এরপর আমাকে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কিউবিক মিটার আয়তনের একটা সিলিন্ডারে 2000 কিলোপ্যাসকেল চাপে হাইড্রোজেন গ্যাস ভরা থাকলে ওই সিলিন্ডার দ্বারা ওই আকৃতির কতগুলো বেলুন পূরণ করা যাবে, ভরা যাবে। মানে ধরো তোমার আশেপাশে কোনো একটা মেলা হইতেছে, সেইখানে তুমি বেলুনের বিক্রি করতে যাবে আর কি। মানে তুমি একজন অন্টারপ্রেনার, তুমি হচ্ছে বেলুনের ব্যবসা করবা। তাহলে ব্যবসায়ীদের অবশ্যই একটা এস্টিমেশন থাকা উচিত, যেহেতু তুমি আধুনিক ব্যবসায়ী, তুমি শিক্ষিত অন্টারপ্রেনার, যে আমি এতটুকু সিলিন্ডারে নিয়ে যাচ্ছি, এখান থেকে এতগুলো বেলুন হবে, তো আমি আনুমানিক এত টাকা আর্ন করতে পারি। এই টাইপের তো হিসাব নিকাশ অবশ্যই থাকা উচিত। তো আমাকে বলছে যে একটা সিলিন্ডারে দেখো, একটা সিলিন্ডারে কিন্তু গ্যাসগুলো অনেক বেশি চাপে কনজেস্টেড থাকে, অনেক বেশি চাপে হচ্ছে সিলিন্ডারে গ্যাস থাকে। তা না হলে কিন্তু ওই সিলিন্ডার দিয়ে আমরা 2 মাস বা 3 মাস যে রান্না করি সেটা কিন্তু সম্ভব হতো না। মানে বুঝো কিনা? একটা সিলিন্ডারে যে গ্যাসের আয়তন থাকে, সিলিন্ডারের আয়তন মানেই তো গ্যাসের আয়তন। যেমন ধরো এখানে আমাকে বলছে যে 1 ঘনমিটার
আয়তনের একটি সিলিন্ডার। তাহলে এই 1 ঘনমিটার সিলিন্ডারের আয়তন, এই 1 ঘনমিটার গ্যাসের আয়তন, কিন্তু চাপ কত খেয়াল করছো? চাপ 2000 কিলো প্যাসকেল, হিউজ পরিমাণ চাপ। এবং এটাই থাকে, তার জন্য তো সিলিন্ডারে অনেক বেশি গ্যাস থাকে। তোমরা এলপিজির নাম শুনছো না? এলপিজি। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এই যে লিকুইফাইড কেন হয়েছে ভাই? এত বেশি পরিমাণে চাপ দিছে ওর উপরে যে ও তরল হইতে বাধ্য হয়ে গেছে। জানো কিনা, গ্যাসের উপরে অত্যাধিক চাপ দিলে গ্যাস তরল হয়ে যায়। সো সবসময় কিন্তু সিলিন্ডারে গ্যাস এক্সট্রিম প্রেসারে থাকে। যখন বের হয় তখন তো প্রেসারটা রিলিজ হয়ে যায়। এবং আমাকে বলছে গ্যাসটা বের হয়ে কোন চাপে যাবে? এসটিপির চাপে যাবে। দেখো, এই যে এসটিপি তে হইতেছে বেলুনটা পূর্ণ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ, এসটিপি তে ওই 1 ঘনমিটার গ্যাস কত ঘনমিটার আয়তন দখল করে সেটা আমাদেরকে আগে বের করতে হবে। তারপরে গিয়ে হইতেছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আমি হচ্ছে ন্যাচারাল গ্যাস বলছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ওই 1 এসটিপি তে ওই গ্যাসের আয়তন কত হবে সেটা বের করা। পরেরটা পরে দেখবো না। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এইটা, P1 V1 বাই হচ্ছে T1 সমান P0 V0 বাই হচ্ছে T0। এখন P1, নর্মালি নট গুলো আমি এসটিপি ধরতে পছন্দ করি, তুমি উল্টা ধরলেও কোনো সমস্যা নেই। আমাকে P1 দেওয়া আছে 2000 কিলো প্যাসকেল, নিলাম 2000 কিলো প্যাসকেল। V1 এর মান দেওয়া আছে হইতেছে 1 ঘনমিটার, যেটা সিলিন্ডারের আয়তন। T1 এর মান দেওয়া আছে হচ্ছে 27, মানে 300। এসটিপি তে আয়তন হইতেছে 101.325। এসটিপি তে চাপ যেটা আর কি। V0 তো আমরা বের করবোই, এই হচ্ছে আমাদের V0। আর T0 হচ্ছে 273। তুমি যদি এখানে V0 এর মান বের করো, V0 এর মান থাকে হচ্ছে 17 দশমিক কত জানি থাকে, 96। আচ্ছা, এত কিউবিক মিটার। এই যে মানটা যে পাইছে দেখো, এটা কিন্তু ওই গ্যাসের আয়তন, ঠিক আছে, বাট এখান থেকে কিন্তু সব গ্যাস বের হবে না। এই কনসেপ্ট আমরা গত ক্লাসে শিখে আসছি যে একটা সিলিন্ডারে যে পরিমাণ গ্যাস থাকে, সমস্ত গ্যাস কখনোই আমি বের করতে পারবো না। এই যে যেহেতু সিলিন্ডারের আয়তন হচ্ছে 1 ঘনমিটার, মানে এই পরিমাণ গ্যাস ওর মধ্যে থেকে যাবে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে গ্যাস বের হবে কতটুকু। বের হবে হচ্ছে 17.96 মাইনাস হচ্ছে 1। তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে 16.96 এত কিউবিক মিটার। এই গ্যাসটুকু আমি বের করতে পারবো, সিলিন্ডারে থেকে বের হবে। ফিজিক্সে এই জিনিসটা করানো হয়নি কেন? ফিজিক্সে করানোর কথা তো। এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই টাইপের ম্যাথ ফিজিক্সে আমরা করছি। ধরলাম এন সংখ্যক বেলুন যদি হয়, তাহলে 4/3 পাই r কিউব সমান এখানে কত, 16.96। এই সবাই একটু কষ্ট করে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বানাবো আর কি। তাহলে এখানে কি থাকে? এখানে এন এর মান থাকে বোধ হয় 32টা, তাই না? তো কতগুলো বেলুন ফোলানো যাবে? 32টা বেলুন ফোলানো যাবে। ওই যে হালকা কিছু ডিফারেন্স আসলে থাকে সাবজেক্ট ভেদে। যেমন ফিজিক্সে তোমরা যখন পরমাণুর মডেল পড়ো, আর পড়ো, ই পড়ো, ভি পড়ো, তোমরা সব এসআই তে বের করো না? কালকে জিমি ভাইয়ের ক্লাসে আমি ঢুকছিলাম শিখতে। এখানে বোধহয় নবনী ছিল ক্লাসে, নবনীকে খেয়াল করছিলাম। তো হচ্ছে এনার্জির ইকুয়েশনটা এসআই তে ইকুয়েশন বের করলে ক্যালকুলেটরে বসালে ঠাস করে 0 আসে। এটা কি কেউ খেয়াল করছে ফিজিক্সে? একটা কক্ষপথের শক্তি যখন বের করতে যাও, ফিজিক্সের সূত্রে ক্যালকুলেটরে ভ্যালুগুলো বসাও, ওই উপরে যখনই তুমি e⁴ বসাবা তখনই আর ক্যালকুলেটর নিতে পারে না, একদম 0 চলে আসে। তো ওই ইকুয়েশন গুলো আসলে এসআই এর জন্য না আসলে। ওই ইকুয়েশন গুলো এসআই, কারণ কি দেখো, এসআই হইতেছে বড় বড় জিনিসের জন্য। মিটার, তারপরে হচ্ছে কি বলে, আহ জুল, এগুলো বড় এককের জন্য। আর যেহেতু পরমাণু খুব ছোট ছোট জিনিস, ব্যাসার্ধ ছোট জিনিস, এগুলো সিজিএস এর জন্য আসলে ভালো হয়। তো ফিজিক্সে করে এসআই দিয়ে, আবার আমি তোমাদেরকে করাইছি যারা ফার্স্ট ইয়ারে ছিল সিজিএস দিয়ে। তো জিমি ভাই এসআই তে করাইছে, আমার ডাকছে যে শাওন এটা একটু সিজিএস এ করে দিয়ে আসতো। পরে আমি সিজিএস এ করে দিয়ে এসে তারপর উত্তর মেলা দিয়ে আসলাম আর কি। আচ্ছা, প্রজ্ঞা বলছে এখানে 1 মাইনাস কেন করলাম? প্রজ্ঞা বোধহয় গত ক্লাসে ছিলাম না ভাইয়া। আহ মেইন কথা হচ্ছে একটা সিলিন্ডার থেকে গ্যাস বের হয় কেন? চাপের তারতম্যের জন্য। তো সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে, একটা সময় তো বাইরের চাপ আর ভেতরের চাপ সমান হয়ে যায়। তখনই সিলিন্ডার থেকে গ্যাস আর বের হবে না। তো যেহেতু সিলিন্ডারটা পুরোপুরি ফাঁকা হয় না, ওইটার যে আয়তন 1 ঘনমিটার, ওই পরিমাণ গ্যাস থেকে যায়। প্রজ্ঞাকে সাজেস্ট করবো ভাই গত ক্লাসটা একটু দেখলেই তুমি এই জিনিসটা ভালো মতো বুঝতে পারবা, একদম ক্লিয়ার হয়ে যাবে। আগের ম্যাথ আর এই ম্যাথ সেম সেম, এক কালার। খালি একটু বলে দিই, এখানে 2000 কিলো প্যাসকেল
আর এখানে 20 কিলো প্যাসকেল। সবাই লিখে নাও ম্যাথটা একটু। আমি আর একটু পানি খেয়ে আসি। পানি নিয়ে আসি অ্যাকচুয়ালি বদলে। হ্যাঁ, অলরেডি বুঝে গেছে অনেকে যে কি কাহিনী হবে। আগে ম্যাথটা তুলে নাও, পরে আমি প্রতিটা পয়েন্ট বলে দিচ্ছি যেখানে মজার একটা কাহিনী আছে আর কি। ওকে, আমরা সলভ করে দেখি। ভাই সবকিছু সেম। তুমি যদি এখানকার ওই আয়তনটা বের করো, ভি নটটা বের করো, আমি বলে দিই ভি নটের মান আসবে হইতেছে 0.1796। এই মানটা আসবে। দশমিক দুই অঙ্ক বামে চলে আসবে দেখো। এখানে জাস্ট যেখানে 2000 ছিল সেখানে তো 20, এই জন্য দুই অঙ্ক বামে চলে আসবে দশমিক। এই মানটা তুমি পাইছো। যদি কেউ চাও করে দেখতে পারো, দেখবা এই মানটাই আসবে। এখন ভাই এই মানটা দিয়ে আসলে কি করতে হবে? আমি যদি এখানে বের করি যে গ্যাস কতটুকু বের হবে, তাহলে বের হবে মানে হইতেছে এই যে 0.1796 -1। মানে এখানে কি মান আসে? এখানে নেগেটিভ মান আসে। আচ্ছা, নেগেটিভ মান আসে, এটা বই কি মিন করে বলো তো? এখানে কি গ্যাস বের হবে নাকি গ্যাস ভেতরে ঢুকবে? তোমার কমন সেন্স কি বলে? তো উত্তর হচ্ছে এখান থেকে গ্যাস বের হবে না। ওকে, তো লিখে নাও কোনো গ্যাস বের হবে না। বরং এই সিলিন্ডারকে তুমি যদি পরিবেশের সাথে ওপেন করে দাও বা ওই বেলুনের সাথে ওপেন করে দাও, গ্যাস ভেতরে ঢুকবে আর কি। সবার লেখা হইলে একটু থেমো, হজম করো, তারপর এখানে বলে দিচ্ছি অঙ্কের কাহিনীটা কি। এই অঙ্কের কাহিনী হইতেছে এইখানে যে ডেটাগুলো দেওয়া আছে বুঝছো, এই ডেটাগুলো সম্ভব যদি ওই সিলিন্ডার থেকে তুমি পাম্পের সাহায্যে গ্যাস বের করে ফেলো। কি বলছি ভাইয়া? যদি মানে এইখানে যে তথ্যটা আমি দিছি যে একটা সিলিন্ডারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘনমিটার আয়তনের গ্যাস 20 কিলো প্যাসকেল চাপ দেয়। এই চাপের মান এতটা কম, এটা কখন পসিবল? যখন ওই সিলিন্ডার থেকে গ্যাস পাম্প দিয়ে আগে থেকে বের করে নেওয়া হয়েছে। তা না হলে তো আসলে এই শর্তগুলো, এই অঙ্কে যে ডাটা দেওয়া আছে সেটা আসলে সম্ভব না। কারণ আমি সিলিন্ডারকে ওপেন করে দিছি, গ্যাস ভেতরে ঢুকতেছে, এর মানে কি যতটুকু গ্যাস নর্মালি বের হয় তার থেকে বেশি গ্যাস বের করে ফেলা হয়েছে আগে। মানে যতটুকু গ্যাস নর্মালি সিলিন্ডার থেকে বের হবে তার থেকে বেশি গ্যাস বের করছি আমি আগে থেকে। এই জন্য আগে থেকে ধরো কোন একটা এয়ার পাম্প বা এয়ার প্রেসার দিয়ে গ্যাস বের করা হয়েছে, তারপরে অঙ্কটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই টাইপের অঙ্ক। আর অত কিছু তো তোমাকে দেখতে হবে না, তুমি জাস্ট বুঝবা গ্যাস বের হয় না। এরপর এই ম্যাথটা লিখে নাও, তারপর এটা কনসেপ্ট শিখবো। আয়তনের সমান গ্যাস থাকে না? হ্যাঁ, আয়তনের সমান গ্যাস থাকে বাইরের চাপে নবনী। কিন্তু এখানে তো চাপটা অত্যাধিক কমে গেছে। চাপ কেন কমছে? কারণ তুমি অতিরিক্ত গ্যাস বের করে ফেলছো। গ্যাস বেশি বের করে ফেলছো দেখেই তো গ্যাসের চাপ কমে গেছে।
ভাইয়া হাজারি স্যারের বই এটা অ্যাভয়েড কেন করছে? এটা আসলে খুব মানে সেন্সিটিভ কনসেপ্ট, তো খুবই সূক্ষ্ম কনসেপ্ট। এই জন্য অনেক বইতে এটা অ্যাভয়েড করছে, বাট তুমি এটা করে দিও, সমস্যা নাই। এই ম্যাথটাতে বলছে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার মার্কারি চাপে 400 সিসি অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। ওকে, মানে যে কোনো গ্যাসকে পানির উপরেই সংগ্রহ করা হয়, মানে পানির মধ্যে সংগ্রহ করা হয়, এবং যেটা সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় পানির নিম্নমুখী অপসরণ। পানির নিম্নমুখী অপসরণ কি একটু বুঝাই দিচ্ছি পরে। আমাকে বলছে প্রমাণ অবস্থায় শুষ্ক গ্যাসের আয়তন ও চাপ কত। এখন আমার কাছে যদি কোনো গ্যাসকে পানির উপরে সংরক্ষণ করি, দেখো তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তার আয়তন কি বলে, তার চাপ হচ্ছে আয়তন 400 সিসি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এর চাপ। আচ্ছা, গ্যাস যখন ভেজা থাকে তখন কি সেটা শুধু গ্যাস থাকে নাকি গ্যাসের সঙ্গে জলীয় বাষ্প থাকে? শুধু গ্যাস কিন্তু সেখানে থাকে না। তাহলে আমার এখানে যে চাপ দেওয়া আছে সেই চাপটা কিন্তু শুধু গ্যাসের চাপ না। অনেকে বলতে পারো তাহলে আয়তনও কি শুধু গ্যাসের আয়তন না? আসলে গ্যাসের তো নিজস্ব কোনো আয়তন নাই। ও যে পাত্রে আছে সেই পাত্রেই আয়তন। আমি এই বোতলের মধ্যে যদি একটা গ্যাস রাখি, তার আয়তন বোতলের আয়তন। 10টা গ্যাস রাখলেও তাদের মোট আয়তন বোতলের আয়তন। সো আয়তন আসলে ইস্যু না। গ্যাসের সঙ্গে জলীয় বাষ্প থাকলে আয়তন মাইনাস করবো, অনেকে মনে করতে পারে যে ভাই আয়তনও তো এর মধ্যে জলীয় বাষ্পের আয়তন আসলে অ্যাড করা আছে। আয়তন ওই মানে জলীয় বাষ্প যদি অ্যাড থাকে তাও আয়তন ওই 400, জলীয় বাষ্প না থাকলেও আয়তন 400, আরো 3-4টা গ্যাস আনলেও আয়তন 400, আয়তন পরিবর্তন হয় না। সো কাহিনী হইতেছে এইখানে যে চাপটা আছে সেই চাপটা আসলে আমাদের জন্য নাজায়েজ চাপ, কারণ এর সঙ্গে জলীয় বাষ্পের চাপ অ্যাড করা আছে। আমাকে বলছে শুষ্ক গ্যাসের আয়তন এবং চাপ কত, এবং তুমি যে কোন মানটা মাইনাস করবা সেই মানটাও তোমাকে দিয়ে দেওয়া আছে। এই যে জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 14.4 মিলিমিটার মার্কারি। তো এরকম বিভিন্ন ম্যাথ থাকবে যেখানে বলবে পানির উপরে সংরক্ষণ করা হয়েছে, পানির সংস্পর্শে সংরক্ষণ করা হয়েছে, অথবা পানির উপরিতলে সংরক্ষণ করা হয়েছে, সেই টাইপের ম্যাথে এই কনসেপ্টটা আসবে। তাহলে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হইতেছে এইটা, P1 V1 বাই T1 সমান P0 V0 বাই T0। P1 এর মান কত দেখো, 750, বাট এটা কিন্তু নেওয়া যাবে না। 750 মাইনাস 14.4। V1 এর মান দেওয়া আছে 400 সিসি, এই হচ্ছে আমাদের 400 সিসি। T1 এর মান দেওয়া আছে 17, মানে 290। পি নট হইতেছে 760, ইন্টু V0 বের করতে বলছে। T0 হচ্ছে 273। সবাই একটু লিখা থামাও, এখানে একটু কথা আছে। তোমাদের অনেকের মধ্যে একটা মানে এইরকম একটা গতি জড়তা চলে আসে। গতি জড়তা কি? গতি জড়তা চলে আসে হইতেছে আমরা যখন মার্বেল পাথর ছিল না, মার্বেল ছিল, এই ছিল সেই ছিল, তুমি যখন মাইনাস করতা এই পাশেও মাইনাস করতা ওই পাশেও মাইনাস করতা, মনে আছে? এই যে আমি দেখাস যে এই পাশেও মাইনাস করছি, কই জানি এই পাশেও মাইনাস করছি, এই পাশেও মাইনাস করছি। তো অনেকে ওইখান থেকে মনে করে যে ভাই তাহলে এইখানেও মাইনাস করব, এই পাশেও মাইনাস করব। এই প্রবণতা অনেকের মধ্যে আসে। মাইনাস কেন করছি? মাইনাস করছি কারণ গ্যাসটা ভেজা ছিল। আমাকে বের করতে বলছে শুষ্ক গ্যাসের আয়তন। তাহলে ভেজা ছিল মানে কি, যে চাপটা আছে সেই চাপ শুধু গ্যাসের চাপ না, সেই চাপ গ্যাসের চাপও এবং জলীয় বাষ্পের চাপ, এই দুটো একসঙ্গে করে তারপর চাপটা দেওয়া আছে। এই জন্য ওইখান থেকে জলীয় বাষ্পের চাপটা মাইনাস করে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া এখান থেকে কেন মাইনাস করলাম না? ভাই এইখানে জলীয় বাষ্প ছিল, এইখানে কি জলীয় বাষ্প ছিল? উত্তর হচ্ছে না। মানে আমাদের কিন্তু মার্বেলের আয়তন মাইনাস করতাম, কারণ মার্বেল আমার এখানেও ছিল ওইখানেও ছিল। দুই ইকুয়েশনে যে দুইটা সেগমেন্টই আমার মার্বেল ছিল, এই জন্য দুই সেগমেন্টেই মার্বেল মাইনাস করছি।
বাট এখানে তো দুই সেগমেন্টে জলীয় বাষ্প নাই, সো এইখানে মাইনাস করা যাবে না। আমি বহু স্টুডেন্ট দেখছি যারা ওইটা মাইনাস করতে করতে গতি জোরে আসে, ওই পাশে মাইনাস করে দেয়, ওই পাশে মাইনাস করে দেয়। খবরদার, এটা করা যাবে না কিন্তু। তাহলে এখানে ভি এর যে মান আসে, আনসার আসে হচ্ছে 364.5। এবং কোন এককে আসে? এত সিসি এই এককে আসে। আর যদি আমি হচ্ছে আয়তন জানি, সেখান থেকে ভর বের করা তো খুবই ইজি পিজি কাজ। ইজি পিজি এই কারণে, আমরা তো এই ফর্মুলা জানি যে W/M পরিমাণগত রসায়নে পড়ে আসছি। যেহেতু এটা এসটিপি তে, এখানে ভি বাই হতেছে 22.4, তাই না? সো W/M কত? কোন গ্যাস বলছে আমাকে? অক্সিজেন, মানে 32। ভি এর মান হচ্ছে 0.3645। মানে আমি ওই ওটাকে লিটারে নিচ্ছি আর কি। ডাব্লিউ কত থাকে? এখানে ডাব্লিউ সমান থাকে হচ্ছে 0.52। 0.52 এত গ্রাম। এবার তোমাদেরকে একটু বুঝাই আসি ভাই, গ্যাসগুলোকে কেন পানির সংস্পর্শে সংরক্ষণ করা হয়, মানে কি এমন কারণ আছে? ইউজুয়ালি এই যে গ্যাসগুলো যে তৈরি হয়, হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়, কেন তৈরি হয়? পানি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তো তৈরি হয়। পানি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যখন গ্যাসটা তৈরি হয়, তখন সেই গ্যাসটা পানির মধ্যেই তৈরি হয়। এবং ধরো, এই হচ্ছে আমার সেই পাইপটা ছিল, যে পাইপ থেকে গ্যাস আসলে আসছে। এখন আমার এই গ্যাসকে সিলিন্ডার জাত করতে হবে, বা সিলিন্ডারের মধ্যে নিতে হবে। তো এখান থেকে আমি গ্যাস, যেহেতু সমস্ত গ্যাসই পানি থেকে হালকা, তো গ্যাসগুলো আমি এই যে একটা সিলিন্ডার নিছি, সেই সিলিন্ডারের উপরিতলে এতখানি পানি নিছি, নর্মালি ভরেই পানি নেওয়া হয়, বুঝছো? এবার তুমি যখন হইতেছে এই পাইপটাকে এইখানে দিবা, তখন গ্যাসগুলো বুদবুদ আকারে উপরে চলে যায়। গ্যাস যদি উপরে চলে যায়, পানি কই নামবে? নিচে নামবে, যেহেতু পানি ভারী। এই যে পানি যেহেতু নিচের দিকে নামতেছে, এই জন্য এটাকে বলা হয় পানির নিম্নমুখী অপসারণ। কি বলো? এটা তুমিও অনেক ক্ষেত্রে পাবা, পচা পানিতে গিয়ে, ধরো যে একদম পচা ডোবা, সেই ডোবাতে একটা বালতি নিবা, টিনের বালতি। বালতি নিয়ে পুরো বালতি ভরে পানি নিবা। তারপরে হইতেছে বালতিটাকে উপর করে রেখে বালতির উপরে দাঁড়ায় বসবা, দেখবা যে বালতি নিচে ডাবতেছে আর বালতির মধ্যে গ্যাস ঢুকতেছে। এটা গ্রামে হচ্ছে দেখা যায় আর কি। সবাই কি বলছি পানির নিম্নমুখী অপসারণ কি? পানির লেয়ারটা নিচে নামে, গ্যাসটা উপরে ওঠে। যেহেতু পানির লেয়ার নিচে নামে, এটাকে বলা হয় পানির নিম্নমুখী অপসারণ। বাট সমস্যা নাই, এইটা হচ্ছে না বুঝাও, মানে বোঝাটা খুব জরুরি জিনিস না। অনেকে কিউরিসিটি থাকে, তার জন্য বললাম। তো আমরা একটা ব্রেক নিচ্ছি 10 মিনিটের। আচ্ছা, এটা একটু সলভ করে যাই, এটা আমার সময় ডিউতে আসছিল। প্রশ্ন হচ্ছে, কোন লেখচিত্রটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ? এই যে এ নাম্বার আনসার, মানে এটা অত্যাধিক সহজ একটা প্রশ্ন। ভি নিচে লিটারে, টি নিচে কেলভিনে, সো মূলবিন্দুকে আমি সরলরেখা না, এটা লিখে নাও। আমরা একটা ব্রেক নেই, 10 মিনিট পরে আবার শুরু করব। ইনফ্যাক্ট আমার এটা মনেও পড়ে না যে আমি এটা ডিউতে আনসার করছি আর কি। মানে হইতেছে, মনে পড়ে না মানে হচ্ছে, এটা হচ্ছে এখানে আমি জানি এটা ডিউতে 14-15-তে আসছে, সেইভাবে বললাম। মানে আমার এটা মনে নাই যে ডিউতে আমি এটা আনসার করছি। এবং এটা অবশ্যই আমার হয়েছিল, but মনে নাই। মনে হয় সে সে এক যুগ আগে। তাহলে আমি এটা সহজে বয়েল চার্লসকে সংক্ষেপে রিভিউ করি। বয়েল চার্লসের সূত্র যখন আমরা একত্রিত পড়বো, তখন আমাদের মনে রাখতে হবে মোল সংখ্যা কনস্ট্যান্ট। সো কোন একটা অঙ্কে যদি আমি দেখি যে পিভিটি এই তিনটাই চেঞ্জ হচ্ছে, তাহলে বয়েল চার্লস দিয়ে করা যায়। আর এখানে একটা নতুন কনসেপ্ট আসলো। নতুন কনসেপ্ট হচ্ছে, কোনো গ্যাসকে যদি পানির সংস্পর্শে আমি সংরক্ষণ করি, তখন সেখানে পানি থেকে যে চাপটা আসে, চাপটা মাইনাস যাবে। আদনান জিজ্ঞেস করছে, ভাই কি ফিজিক্স পড়াচ্ছেন? না রে ভাই, ওই একই জিনিস। এই সেম জিনিস ফিজিক্সে আছে, সেই জিনিস সেম জিনিস কেমিস্ট্রিতে আছে। আচ্ছা, গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্র হুবহু চার্লসের সূত্রের মতো। মানে উনি আসলে চার্লসের সূত্রের একদম কপি করছে, খালি একটুখানি ডিফারেন্স।
মানে চার্লস যেখানে যেখানে ভি দিচ্ছে ইনি সেখানে সেখানে পি দিচ্ছে। মানে ইনার সূত্র হইতেছে এইটা। এটা আসলে পরীক্ষায় খুব একটা আসে না। পি সমান হইতেছে পি নট। আগে একটু দেখাই চার্লস কি ছিল। চার্জ ছিল হইতেছে এইটা, ভি সমান হইতেছে ভি নট প্লাস ভি নট টি বাই হইতেছে 273। এটা আমাদের চার্লসের সূত্র ছিল। আর কি বলে ফিজিক্স বলতেছি, গেলোসাকের সূত্র ভাই একদম সেম সেম এক কালার। খালি এখানে হইতেছে আমরা যদি লুসাক বলি, আর ওনার নামটা কিন্তু গে, বাট উনি কিন্তু গে ছিল না। এটা অনেকে আবার ভুল বুঝে। তো যদি আমি গেলুসাকের সূত্র অ্যাপ্লাই করি, যেখানে ভি সেখানে হইতেছে পি, সো পি সমান থাকে হইতেছে পি নট প্লাস হইতেছে পি নট টি প্লাস বাই হচ্ছে 273। এবং যখন হইতেছে আমরা ওখানে আমরা চার্লসের সূত্র অ্যাপ্লাই করতাম, তখন আমাদের কনস্ট্যান্ট ছিল কি? কনস্ট্যান্ট ছিল হইতেছে পি এবং হইতেছে মোল সংখ্যা, এই দুটো কনস্ট্যান্ট ছিল। আর এখানে ভি আর মোল সংখ্যা এই দুটো কনস্ট্যান্ট। এই ছাড়া আর কোনো পার্থক্য নাই। এবং তুমি যদি এখানে ওই যে দিন শেষে হচ্ছে অনুসিদ্ধান্ত বানাও, তাহলে এখানে তুমি আরেকটা ফর্মুলা পাবা। ফর্মুলা হইতেছে এইটা, এটা আশা করি সবাই বুঝবা, যে পি সমানুপাতিক হচ্ছে টি। এমনে আছে চার্জ কি ছিল? ভি সমানুপাতিক টি, ওইখানে ভি এখানে হচ্ছে পি। তার মানে কি? তার মানে হইতেছে যে পি ওয়ান বাই হইতেছে পি টু সমান এখানে হচ্ছে টি ওয়ান বাই হচ্ছে টি টু। এটাও গেলোসাকের সূত্রের একটা ফর্মুলা। আচ্ছা, ফিজিক্স এটাকে রেনল্ডস ল বলে। হ্যাঁ, আমরা একটা ম্যাথ করি। এই ম্যাথটা সবাই একটু তুলে নাও, ম্যাথটা অনেক বড়, কিন্তু ম্যাথটা যতটা বড় আনসার ততটাই ছোট। একই ফর্মুলার ফিজিক্স ও কেমিস্ট্রিতে আলাদা আলাদা নাম কেন? এটা তো গেলুসাকের সূত্র সবাই জানে, ফিজিক্সে কেন যে আলাদা বলে এটা তো আসলে চিন্তা করছি, জানি না তো। আচ্ছা, আমি দেখি জিজ্ঞেস করবো না, ফিজিক্সের টিচারদেরই জিজ্ঞেস করতে হবে। সবার কি ম্যাথটা তোলা হয়েছে? আচ্ছা, আমরা ফর্মুলা এই ম্যাথটা একটু পড়ি। আগে ম্যাথটা বুঝি, পরে না হয় সমাধান করবো না। আমাকে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি ক্যালোরিমিটার। আচ্ছা, আগে ক্যালোরিমিটার কি, তোমরা কি সেটা জানো? ক্যালোরিমিটার এবং থার্মোমিটার, এই দুটাকে আমরা অনেকে এক মনে করি। থার্মোমিটারে আমরা তাপমাত্রা মাপি, মানে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, এটা হচ্ছে থার্মোমিটার। আর ক্যালোরিমিটারে আমরা মাপি হচ্ছে তাপ। এবং আশা করি এটা তোমাদের জানা, মানে জানানোর দরকার নেই যে তাপ আর তাপমাত্রা আলাদা জিনিস। তাপ হচ্ছে শক্তি, আর তাপমাত্রা তাপের তাপীয় অবস্থা। তো তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে, এনার্জিটা মানে যেটা আমরা জুল বা ক্যালোরি ওই এককে মাপি, সেটা হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে মাপে। আর তাপমাত্রা মাপে থার্মোমিটার, ওই যে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট বা অন্য যে এককগুলো আছে। তো এই তাপমাত্রা একটি ক্যালোরিমিটার বিক্রিয়া প্রকোষ্ঠে, মানে ক্যালোরিমিটারে কি করা হয়, কখনো কখনো এক খণ্ড বরফ নেওয়া হয়,
আবার কখনো কখনো কোনো একটা বিস্ফোরণ ঘটানো হয়, ছোটখাটো বিস্ফোরণ। এবং বরফ কি পরিমাণ তাপ হারাইছে সেখানে বের করা হয়, বা ওই বিস্ফোরণের পরে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে সেটা মাপা হয়, বুঝছো? তো তাপ আর তাপমাত্রা তো সেম জিনিস না। তো কথা হচ্ছে, এই তাপমাত্রায় একটি ক্যালোরিমিটারের বিক্রিয়া প্রকোষ্ঠে এত হিটিয়াম চাপে অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। পূর্ণ করছে আমি 0.1 গ্রাম জ্বালানি দহন করলে প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি বাড়ে। আমাকে একটা হিসাব দেওয়া আছে, মানে নর্মালি কি হয়, ক্যালোরিমিটারের একটা চেম্বার থাকে, সেই চেম্বারে কোনো একটা ফিউয়েল নেওয়া হয়েছে, এবং ফিউয়েল নেওয়া হয়েছে কত, আধা, মানে কি বলে 0.5 গ্রাম, মানে 1 গ্রাম থেকেও অর্ধেক। সো এত গ্রাম জ্বালানি নিয়ে বিক্রিয়া সম্পন্ন করা হলে বিক্রিয়া প্রকোষ্ঠে অক্সিজেন গ্যাসের চাপ কত হবে সেটা গণনা করো। সো অঙ্কটা অনেক বড়, বাট অঙ্কটাকে আমি সহজ করে দিচ্ছি। অঙ্কটাতে প্রথমে বলছে এটা ক্যালোরিমিটারের প্রকোষ্ঠে আমি কি নিছি, অক্সিজেন নিছি, এবং সেখানে চাপ কত, 25 ATM চাপ, এটা দেওয়া আছে। শুরুতে একটা চাপ দেওয়া আছে, শুরুতে একটা তাপমাত্রা দেওয়া আছে। যখন তুমি বিস্ফোরণ করলা তখন তাপমাত্রা তো বাড়বে, তাই না? এই তাপমাত্রা কি হারে বাড়ে তার একটা হিসেব আমাকে দেওয়া আছে। আমাকে বলে দেওয়া আছে যে 0.1 গ্রাম তুমি যদি জ্বালানি পোড়াও তাহলে 2 ডিগ্রি বাড়ে। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা বাড়ার হিসাব ক্যালোরিমিটার প্রকোষ্ঠে। এখন 0.1 গ্রাম বাড়ালে 2 ডিগ্রি বাড়ে, ভালো কথা বারণ করলে, কিন্তু আমি তো আসলে বারণ করছি 0.5 গ্রাম। তাহলে তুমি যে তাপমাত্রাটা বাড়ছে সেই হিসাবটা কত হয় দেখো তো। 0.1 গ্রামের জন্য বাড়ি 2 ডিগ্রি, তুমি পড়াইছো 0.5 গ্রাম, মানে 10 ডিগ্রি বাড়ছে। তো আমাকে T2 একটা দেওয়া আছে। T2 কত, এইখানে ছিল 25, এখানে হবে 35। তাহলে হিসাবটা হচ্ছে এরকম। যদি আমি একটু অঙ্কটাকে তোমাকে ছোট করে দেই, মাঝখানে লাইনগুলো দেওয়া আছে শুধু এইটুকুর জন্য, যে 0.1 গ্রামের জন্য 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তেছে। তুমি আসলে কতটুকু বারণ করছো, 0.5 গ্রাম। তাহলে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। অর্থাৎ ভাইয়া আমাদেরকে T1 দেওয়া আছে হচ্ছে, দেখো T1 দেওয়া আছে হচ্ছে 298 কেলভিন। আমাদেরকে T2 সেটা দেওয়া আছে সরি টু না, 308 কেলভিন। এই মাঝখানে দুইটা সেন্টেন্সে শুধু এই তথ্যটুকু দেওয়া আছে। আমাকে এটা বলছে শুরুতে যে চাপ সেই চাপের মান দেওয়া আছে 25 ATM। সো P1 এর মান হচ্ছে 25 ATM। আমাকে P2 এর মান বের করতে বলছে, দেখো। এবং আমাকে বলছে দহন বিক্রিয়াতে অক্সিজেন গ্যাসের আয়তন নগণ্য। মানে কি, আমি যে অতিরিক্ত অক্সিজেনটুকু নিছিলাম সেই অতিরিক্ত অক্সিজেন আমার আয়তনে কোনো প্রভাব ফেলে নাই, অর্থাৎ আয়তন পরিবর্তন হয়নি। এই যে আয়তন পরিবর্তন হয়নি এটা যে আমি বুঝে নিতে পারলাম, এখান থেকে বুঝছি এটা আসলে গেলোসাকের ফর্মুলা। তো বাকিটুকু খুব ইজি পিজি। ইজি পিজি এই সেন্সে, তুমি তো ইকুয়েশন জানো। ইকুয়েশন কি জানো, যে হইতেছে P1 বাই হইতেছে P2 সমান এখানে T1 বাই হইতেছে T2, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। তো এখানে P2 এর মানটা বাড়বে অবশ্যই কিছুটা, 25.83। 25.83 এত এটিএম। এই হচ্ছে আমাদের আনসার। সো খেয়াল করছো, অঙ্ক আসলে দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু ভেতরে আমাকে কাজের ডেটা খুব অল্প দেওয়া আছে। এই যে এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা আসলে কোনো কাজেরই না। আমাকে শুধু বলে দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে। ল্যাঙ্গুয়েজ পড়ে গেস করা একটু ডিফিকাল্ট, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ পড়ে গেস করাটা একটু ডিফিকাল্ট। কিন্তু এই যে এই জন্য মাঝে মধ্যে এমন হয়, এক্সাম হলে একই প্রশ্ন বারবার পড়তে হয়। কোনো প্রশ্ন যদি প্রথমবার পড়ে উদ্ধার করতে না পারো যে প্রশ্নে কি বলা আছে, কি দেওয়া আছে, কোন সূত্র দিয়ে করতে হবে, এমন হতে পারে যদি ধীরে সুস্থে কাম থেকে প্রশ্নটা আবার পড়ো, তাইলে হয়তো তোমার পরিচিত কোনো কনসেপ্টের সঙ্গে মিলে যাবে। অ্যাডমিশন টেস্ট এটা বেশি হয়। সো নিজেকে যতটুকু কাম রাখা যায়। আমরা, ও আচ্ছা এই স্লাইডটা এই পর্যন্তই শেষ। আচ্ছা আমি একটু স্লাইডটা ডাউনলোড করে ফেলি।
কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে? উম কয়টা? 6-7টা? ওকে, এবার সবাই লিখে নাও। আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আচ্ছা, আদর্শ গ্যাস সমীকরণ কি? আদর্শ গ্যাস সমীকরণ আসছে কি কি থেকে একটু বলে দিই। দেখো, আমাদেরকে বয়েল কি বলছে? বয়েল বলছে এইটা, যে ভি সমানুপাতিক 1/p। যখন কি কি কনস্ট্যান্ট? যখন মোল সংখ্যা এবং চাপ কনস্ট্যান্ট, তাই না? সরি, তাপমাত্রা কনস্ট্যান্ট। সো মোল সংখ্যা আর তাপমাত্রা কনস্ট্যান্ট ব্র্যাকেটে লিখে নিচ্ছি। এরপরে সেই চার্লস কি বলছে? চার্লস বলছে ভি সমানুপাতিক হইতেছে টি, যখন মোল সংখ্যা আর হচ্ছে চাপ কনস্ট্যান্ট। আবার অ্যাভোগাড্রো কি বলছে? এই অ্যাভোগাড্রো কি বলছে, এটা তো পরিমাণগত রসায়নে আমরা হালকা আইডিয়া পেয়ে গেছি, ভি সমানুপাতিক এন, যখন হইতেছে চাপ এবং তাপমাত্রা কনস্ট্যান্ট। মানে চাপ এবং তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাইলে ভাই দিন শেষে আসলে তো তোমার শুধু সংখ্যার উপরে বা পরিমাণের উপরে গ্যাসের আয়তন ভ্যারি করবে, তাই না? যদি সংখ্যা বেশি হয় তাহলে গ্যাস বেশি, মোল সংখ্যা বেশি হলে আয়তন বেশি, মোল সংখ্যা কম হলে আয়তন কম। সেখান থেকে আমি একত্রীকরণ করতে পারি যে ভি সমানুপাতিক এন এবং টি, উপরে গেল আর নিচে হইতেছে পি। তাহলে ভি সমান সমান হইতেছে আর ইন্টু এন টি বাই হইতেছে পি। আলটিমেটলি সমান থাকে পিভি সমান হইতেছে এন আর টি। এই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ইকুয়েশন। আশা করি এই ইকুয়েশন সবার মুখস্থ আছে। তাহলে পিভি সমান এন আর টি ইকুয়েশন পাইছি। এখন এই ইকুয়েশন না অনেকগুলো ফরম্যাটে পাওয়া যায়, সেই ফরম্যাট গুলো তোমাকে একটু শিখতে হবে। এখন চলো দেখি ফরম্যাট গুলো কি কি। একটা হচ্ছে পিভি সমান হইতেছে ডাব্লিউ বাই এম আর টি। আশা করি এই ইকুয়েশন কারো কাছে নতুন না। যদি আমাদের মোল সংখ্যা সরাসরি না দিয়ে এই ভর দেওয়া থাকে, কোনো গ্যাসের নাম বলে দেওয়া থাকে, তখন আমরা পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি এই ইকুয়েশনটা ব্যবহার করব। আবার দেখো, এটা বুঝো কিনা, এরকমও থাকতে পারে পিভি সমান হইতেছে এন বাই এন এ ইন্টু আর টি। এটাও কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করতে হতে পারে। আর আরেকটা যেটা ব্যবহার করতে হতে পারে সেটা হতেছে, এখান থেকে যদি আমি আসি, দেখো এখান থেকে পি ইন্টু এমটাকে এই পাশে নিয়ে আসলাম আর ডাব্লিউ কে ওই পাশে রাখলাম, এই ভি কে নিচে নিয়ে গেলাম, আর টি। তাহলে আলটিমেটলি সমান কি থাকে? পি এম সমান হইতেছে ডি আর টি। আমি সবাইকে বলবো, ভাই বাকিগুলো তোমার এমনি মনে থাকবে, অমনি মনে থাকবে, তুমি মনে রাখবা শুধু এটা, যে পি এম সমান হইতেছে ডি আর টি, যদি আমাদের কখনো ডেন্সিটি নিয়ে কাজ করতে বলে। এটা মনে থাকে, এটা সবার মুখস্থ এমনিতে থাকে। এই যে এন বাই এন আই, এটা মুখস্থ রাখা এমন আহামরি চ্যালেঞ্জিং কিছু না। ডাব্লিউ বাই এম মুখস্থ রাখাও চ্যালেঞ্জিং কিছু না। চ্যালেঞ্জিং হয় আমাদেরকে এটা মনে রাখতে যদি কখনো আমাদের ডেন্সিটি দেওয়া থাকে, এবং যদি প্রশ্ন একটু কঠিন টঠিন করে তখন ডেন্সিটি দিয়ে ম্যাথ দিয়ে দেয়। ওকে, সো অ্যাভোগাড্রো সূত্র তো আমরা দেখে নিলাম। সবার কি লেখা হয়েছে এটুকু, যে পিএম সমান ডিআরটি? খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু এইখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশি আসে, সেই প্রশ্নগুলো তোমাদেরকে একটু দেখাই দিই। ওটা কি আমি স্লাইডে রাখছি? আচ্ছা, রাখি নাই। সবাই একটু লিখে নাও যে মোলার গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস ধ্রুবক।
অ্যাভোগাড্রো ল এর অনুসিদ্ধান্ত লাগবে না। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবক, তোমরা কি জানো এটাকে মোলার গ্যাস ধ্রুবক কেন বলে? মানে মোলার কেন বলা হয়েছে? এই যে আর যেটা আমরা বলি, এটা সবসময় কত মোলের জন্য হিসাব করা হয় জানো? সবসময় 1 মোলের জন্য হিসাব করা হয়। সো মোলার গ্যাস কনস্ট্যান্ট যেটা, সেটা সবসময় 1 মোলের জন্য হিসাব করা হয়, এর জন্য নাম হতেছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। এখন দেখি এই আর কি হয়, মানে কি আর দিয়ে কি বোঝায়? সমীকরণ তো পিভি সমান এনআরটি, তাই না? এটা তো আমরা নিশ্চিত। তাহলে আর সমান কি থাকে? উপরে থাকে পিভি আর নিচে থাকে হইতেছে এনটি। তোমরাই কিন্তু গত ক্লাসে আমার কাছে বলছো ভাই পিভি মানে কি বোঝায়, মনে আছে? পিভি মানে কাজ বোঝায় না, মনে আছে? তাহলে আর সমান কি থাকে? আর সমান থাকে উপরে হচ্ছে কাজ, নিচে হইতেছে মোল, ইন্টু তাপমাত্রা। তাহলে কাজ বাই মোল ইন্টু তাপমাত্রা, তার মানে আর এর একক সবসময় এরকম হয়, বা আর এর রাশিটা কিরকম হয়? রাশিটা হচ্ছে এরকম হয়, কাজ, তারপরে হইতেছে মোল ইনভার্স, আর হইতেছে তাপমাত্রা ইনভার্স। এটুকু একটু মনে রাখো। এই রাশিটা মাঝে মধ্যে পরীক্ষায় দিলেও দিতে পারে হুটহাট করে, এবং এটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত না। তাহলে আর সমান হচ্ছে কাজ ইন্টু মোল ইনভার্স ইন্টু তাপমাত্রা ইনভার্স। এখন এখান থেকে একটা কাহিনী আসে যে বিভিন্ন এককে আর এর মান বের করতে। সো বিভিন্ন একক মানে হচ্ছে, প্রথমে আমরা দেখি এসআই একক। এটা হচ্ছে এসআই একক। বিশ্বাস করো আর এর মানটা এই এসআই এককে বের করে না খুব পপুলার কিছু না। মানে এসআই একক আসলে কোনো ক্ষেত্রে এত পপুলার না। এসআই হইতেছে আমরা সবসময় বাধ্য হয়ে করি, বুঝছো? মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, যেমন ধরো এসআই এককে কাজের একক জুল, বা শক্তির একক হচ্ছে জুল। কিন্তু আমরা যে শক্তি টক্তি মাপি, এই যে খাবারের শক্তি মাপি, কতটুকু হাঁটলে কত কি বার্ন হয়, সেগুলো কি আমরা জুলে মাপি না ক্যালোরিতে মাপি? আমরা কিন্তু ক্যালোরিতেই মাপি। তারপর দেখো সারা দুনিয়াতে আয়তন মাপা হয়। তুমি কোন জায়গায় দেখছো আয়তন ঘনমিটারে মাপা হয়? আয়তন সারা দুনিয়াতে লিটারে বেশি মাপে, তাই না? 1000 লিটার, 2000 লিটার। এই যে ইভেন অনেকে বলতে পারে যে ভাই ঘনমিটার হলে সহজ হয়, হ্যাঁ। আমাদের বাসার ছাদে যে 1000 লিটারের পানির ট্যাঙ্কটা আছে, ওটা আসলে 1 ঘনমিটার, বুঝছো? তো 1 ঘনমিটার হলে তারা ভালো হইতো, বাট দেখো দিন শেষে সবাই লিটারই মাপে। এই ওজন টোজন মাপি, আমরা কেজিতে মাপি, ঠিক আছে, বাট তুমি জানো কি না পুরো আমেরিকান বা সাউথ আমেরিকান ওরা সবাই কিন্তু পাউন্ডে মাপে। ওজন কিন্তু ওরা পাউন্ডে মাপে, এত পাউন্ড এত পাউন্ড। তো কথা হচ্ছে যে এসআই এককটা আসলে সায়েন্স সোসাইটি বানাইছে, বুঝছো? এটা সব সময় খুব একটা কনভিনিয়েন্ট না। এটা আমরা তখনই ইউজ করি যখনই আমরা বাধ্য হই। তো এখানকারও এসআই এককটা খুব একটা পপুলার কিছু না। পপুলার কেন কিছু না, দেখো মেইনলি আমাদের আর এর ইকুয়েশন কি? আর সমান হইতেছে উপরে পি ভি বাই হইতেছে এন টি। তো এসআই তে আমার চাপের একক কি? চাপের একক হইতেছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ার কখনোই চাপের পপুলার একক না। চাপের পপুলার একক এটিএম। এবারে আয়তনের একক হইতেছে ঘনমিটার। ঘনমিটার জীবনও আয়তনের পপুলার একক না। আয়তনের পপুলার একক হচ্ছে লিটার। বাট তারপর আমরা একটু বের করি দেখি কি থাকে। সো এসটিপি তে যদি বের করি, চাপ হইতেছে 101325 নিউটন পার মিটার স্কোয়ার। একক আর বসাচ্ছি না, ভিটা বসাইতে হবে ঘনমিটারে, তাহলে 22.4 ইন্টু 10⁻³ এই 22.4 লিটার ছিল, সেখান থেকে ঘনমিটার বানাচ্ছি। আর এখানে তো 1 মোল, আর এসটিপি তে 273। তুমি এখানে পাবা হইতেছে এইটা 8.314, যেহেতু কাজ আছে জুল হবে পার মোল পার কেলভিন। এই হইতেছে আমাদের এসআই তে আর এর মান। আর এসআই তে তুমি যখন একবার বের করে ফেলবা, তারপরে ক্যালোরি বের করা খুবই সহজ। মানে ক্যালোরিতে, যেহেতু শক্তির একটা পপুলার একক, মানে শক্তির সব থেকে পপুলার একক আসলে ক্যালোরি। যে যতই বললো কেএসআই জুল টুল, ভাই সারা দুনিয়াতে শক্তি ক্যালোরিতে সব থেকে বেশি মাপা হয়। সো ক্যালোরিতে শক্তির মানে একক কি হবে? আর সমান হইতেছে এই যে 8.314, মনে আছে কি দিয়ে ভাগ করতে হবে? খুব বিখ্যাত একটা মান, 4.18 দিয়ে ভাগ করবো বা 4.2 দিয়ে ভাগ করবো। ক্যালোরিতে এই মানটা থাকে হইতেছে
1.987। এই জুলের জায়গা হবে ক্যালোরি, CAL লেখা হয় সংক্ষেপে, ক্যালোরি পার মোল পার কেলভিন। হ্যাঁ, 4.18 যে কথা, 4.2 এমন আহামরি নতুন কিছু না, একই জিনিস। 4.18, 4.2 কাছাকাছি মান। ওকে, আমরা সবার কি এটুকু লেখা হয়েছে? আগের স্লাইড মামা, এই জায়গার স্লাইড। এবার আসি সিজিএস। সিজিএস নিয়ে একটা মজার কাহিনী আছে। সিজিএস, এই কাঁচা বাচ্চারা, সিজিএস এর শক্তির একক কি বা কাজের একক কি? আর্জ না? আর্গ আর কি। এখন সিজিএস এ কাজের একক হচ্ছে আর্জ, এবং তুমি জানো যে হইতেছে 1 জুল সমান 10⁻⁷ ই আর্জ। আর্জ। সো কেউ যদি সরাসরি এই যে এইটার সাথে মানে 8.314 এর সাথে 10⁷ গুণ করে দেয়, তাইলে তা সরাসরি সিজিএসআর এর মানটা বের হয়ে যায়। মানে আর তেমন কিছুই করা লাগে না, তুমি জাস্ট এই মানটার সাথে 10⁷ গুণ করে দাও। কিন্তু ইমাজিন করো পরীক্ষায় খ নাম্বারে তোমার কাছে চাইলো যে সিজিএস এককে আর এর মান বের করো, তখন কি খালি সরাসরি গুণ করে দিলে হবে? মানে আমার প্রশ্ন বুঝো, একটা হচ্ছে মান জানা, মান কি এস এর সাথে 10⁷ গুণ করলে সিজিএস এর মানটা হয়ে যায়। কারণ ওইখানেও ভাই জুল বা কি বলে, ওইখানেও কেলভিন, এইখানেও কেলভিন, ওইখানেও হচ্ছে তোমার পারমোল, এইখানেও পারমোল, ওই দুইটা রাশি তো সেম। বাকি সবকিছু তো সেমই থাকছে, যে দেখো পার মোল পার কেলভিন সবই একই, শুধু জুলের জায়গায় আর্জ হবে। এই জন্য 10⁷ গুণ করলে হইতেছে। বাট যদি পরীক্ষায় বলে যে বের করে দেখাও, তাইলে তো কিছু করার নাই, আমরা একটু বের করি দেখি। এই যে আমাকে বলছে, তানজিলা বলছে ওর হাফ ইয়ারলিতে আসছিল। তো যদি কারো পরীক্ষায় আসে, আমি সেই জন্য দেখাই দিচ্ছি কিভাবে বের করতে হয়। তো আর সমান হইতেছে পিভি বাই হইতেছে এনটি। আচ্ছা, পি এর ইকুয়েশন কি? এইচ রো জি, মনে আছে? এইচ রো জি ইন্টু ভি, আর হচ্ছে এন ইন্টু টি। এবার চলো ভ্যালু বসাই। সবাই একটু এই পর্যন্ত আসো। এই যে এইচ, তোমাদের টরিসেলের পরীক্ষা মনে আছে? টরিসেলি সাহেব কি করছিল, একটা কাঁচনলের মধ্যে পারদ রাখছিল, এবং যখন সেই বাতাসের চাপ 1 atm ছিল মানে এসটিপি ছিল, তখন ওই পারদের উচ্চতা কি 76 সেন্টিমিটার ছিল না? মনে আছে? তাহলে পারদের উচ্চতা 76 সেন্টিমিটার, মানে এখানে এইচ এর মানটা হইতেছে 76। তুমি যদি সিজিএস নিচ্ছ, তোমাকে অবশ্যই সব সিজিএস এ নিতে হবে। তাহলে এইচ এর মানটা হচ্ছে 76 সেন্টিমিটার। রো, পারদের রো এর মান একটু মুখস্থ রাখবা, সেটা হতেছে কত? 13.6। এটা কিন্তু খুব বিখ্যাত মান, পারদ কিন্তু খুবই ভারী জিনিস। তো পারদের রো এর মান হচ্ছে 13.6 গ্রাম/সিসি। তারপরে এসে হইতেছে জি এর মান। জি এর মান হইতেছে 9.8, নাকি হইতেছে 980, কি মনে হয়? হ্যাঁ, আর এটা কি 9.8 হবে না 980 হবে? 980 কেন নিচ্ছি বুঝতে পারছো তো? মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল না, ওটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার নিচ্ছে। ভি এর মান হচ্ছে 22.4, কিন্তু ভাই আমাদের লিটারের জায়গায় নিতে হবে সেমি কিউব, সিসি নিতে হবে। তার মানে 10⁻⁴ কত হবে? 10⁻³ একটা 3 দিয়ে গুণ হবে, কারণ আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1000 সেমি কিউব। আর এখানে তো ভাই 1 মোল, আর হচ্ছে 273 কেলভিন। তুমি এই মানটা বের করে দেখো, ওই মানটাই আসে। 8.314 × 10⁻⁷, আর একক হবে হচ্ছে আর্জ পার মোল পার কেলভিন।
যদি তোমাকে সিজিএসএ বের করতে বলে এইটুকু করতে হবে কিন্তু। মানে অনেকেই হইতেছে ওই যে সরাসরি হচ্ছে ওটা দেখাবে, ওটা দেখালে কিন্তু স্যাররা অনেক সময় একসেপ্ট করবে না, এবং নাই করার কথা। কারণ ওই মানটা তুমি জানো কি জানো না এটা আসলে স্যারের উদ্দেশ্য না প্রশ্ন করা। স্যারের প্রশ্ন করার উদ্দেশ্য হইতেছে তুমি প্রসেসটা জানো কিনা। এই যে যতগুলো আমরা দেখাইলাম সিস্টেম ভাই, এর একটাও না মোস্ট পপুলার সিস্টেম না। এখন আমাকে বলো আর এর মোস্ট পপুলার সিস্টেম কোনটা? আচ্ছা, আমাকে সাদিয়া মুনতাহা বলছে ভাই আরেকবার, ওকে চলো। প্রথমত সব সিজিএসএ নিতে হবে। এখন চাপ মানে কি? এইচ রোজি। এরা সেই হচ্ছে আর্কিমিডিসের ল, বাচ্চাকালে শিখছো তাই না? আর্কিমিডিসের ল, এইচ রোজি। এইচ মানে এখানে কিসের এইচ? টরিসেল এটা পরীক্ষা করছিল। সেই পরীক্ষায় সে একটা কাঁচের টিউবে পারদ নিচ্ছিল, এবং চাপ বেশি হলে পারদের উচ্চতা বেশি হইতো, চাপ কম হলে পারদের উচ্চতা কম হইতো। তো আমরা তো এসটিপির জন্য বের করতেছি। এসটিপিতে পারদের উচ্চতা 76 সেন্টিমিটার হইতো, এই সেই 76। এসটিপিতে ওই যে পারদের ঘনত্ব 13.6, এই মানটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, বুঝছো? যেমন পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি, পারদের ওটা 13.6, এই মানটা মনে রাখা লাগবে। আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন আমরা তো মুখস্থ 9.8, সেটা তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এখন নিতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 9.8 কে 100 দিয়ে গুণ করলে 980 আসে। আয়তনটা হচ্ছে 22.4, আমরা তো লিটারে পড়ি। কিন্তু লিটারে না নিয়ে আমাদের কি নিতে হবে? লিটারে না নিয়ে আমাদেরকে নিতে হবে হইতেছে সেমি কিউবে। সো সেমি কিউব মানে মিলিলিটার আর কি, 1000 দিয়ে গুণ করে নিচের অংশটুকু সেরকম। পি থেকে আনা যায় না? আহ পি থেকে আনা যায় কিনা? ও আচ্ছা, মানে চাপটাকে তুমি হইতেছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার নিবা, ওই যে সেমি কিউব নিবা, সতেজ বলছে। ওইটা স্যাররা একসেপ্ট করে না আসলে। এইটা হচ্ছে স্যাররা একসেপ্ট করে, বুঝছো? মানে এটা হচ্ছে একেবারে ভেঙে যত লেভেল পর্যন্ত ভাঙা যায়, ওই লেভেল পর্যন্ত ভেঙে তারপর বের করা হয়েছে। হ্যাঁ, ওটা করলে হবে, মান তো ঠিকই বের হবে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা না। কিন্তু যখন এই প্রশ্নটা স্যাররা করেন, তখন একটা অবজেক্টিভ থাকে তো, যে আমি ওই স্টুডেন্টদের কাছ থেকে এই জিনিসটা জানতে চাচ্ছি। তো স্যার আসলে ডেরিভেশনটা জানতে চায়। এইভাবেই করো আর কি, এটা নিয়ে রিস্ক নিও না। কে জানে আবার দেখা গেল ঠাস করে কেড়ে দিল। আমি যদি টিচার হইতাম তাইলে তো ভাই হইতেছে তোমাকে মানটা লিখে দিলেই নাম্বার দিতাম আর কি। এখন যেটা বলতেছিলাম যে এর একটাও কিন্তু মোস্ট পপুলার না। মোস্ট পপুলার হইতেছে লিটার এটিএম। লিটার এটিএম। এবং এই লিটার এটিএম না কোনো হোলিস্টিক সিস্টেম না। মানে যেমন ধরো এসআই তে কাজের একটা একক হয় জুল, বা সিজিএস এ কাজের একটা একক হয় আর্জ। তারপরে হতেছে এমকেএস পদ্ধতি বা এফপিএস পদ্ধতি। এই পদ্ধতিগুলো না একটা স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, একটা স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিগুলোতে সব রাশির একক হয়। কিন্তু লিটার এটিএমটা মানুষের বানানো পদ্ধতি। মানুষের বানানো পদ্ধতি কিরকম? মানুষ দেখলো যে আচ্ছা, চাপের সব থেকে পপুলার একক এটিএম, আর আয়তনের সব থেকে পপুলার একক লিটার, তাহলে চলো আমরা এটা দিয়ে একটা পদ্ধতি বানাই ফেলি। কিন্তু এই পদ্ধতিতে আর এর মান না অনেক জায়গায় তুমি আটকে যাবা। যেমন এই পদ্ধতিতে বেগের কোনো একক হয় না, এই পদ্ধতিতে কাজের কোনো একক হয় না, এই পদ্ধতিতে শক্তির কোনো একক হয় না, এই পদ্ধতিতে ভোল্টের কোনো বা বিভবের কোনো একক হয় না। সো এইটা সব থেকে ইজি কনভিনিয়েন্ট, বাট এটা আবার আর কিছু লিমিটেশন আছে। সো কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতেই পারি না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি কারণ এটা ইজি। সো আবার বলতেছি, এটা কোনো হোলিস্টিক সিস্টেম না, এটা এমন কোনো স্বীকৃত সিস্টেম না। এটা আমরা বানাইছি আমাদের সুবিধার জন্য আর কি। তাহলে এখানে আর সমান কি? উপরে হচ্ছে পি নিব আমরা, পি মানে 1 এটিএম। 1, এসটিপিতে তো 1 এটিএম, 22.4 লিটার। আর নিচে 1 মোল, আর 273 কেলভিন। তাহলে এখানে আর এর মান থাকে হইতেছে 0.0821। এখানে থাকে লিটার এটিএম। তারপরে হচ্ছে পার মোল পার কেলভিন। দেখছো এই লিটার এটিএমটাই আসলে এখানে কাজ বোঝাচ্ছে, মানে কাজের আলাদা কোনো একক হচ্ছে না, জুলের মতো বা আর্জের মতো কোনো একক হচ্ছে না। এই জন্য আমরা সরাসরি কি লিখে দিচ্ছি? লিটার এটিএম লিখে দিচ্ছি। তো এই সিস্টেমটা পপুলার, বাট এই সিস্টেমটা স্বয়ংসম্পূর্ণ না। এবার চলো দেখি আমরা কিছু ম্যাথ সলভ করি। তোমরাই করো, করে আমাকে আনসারটা বের করে দাও, এগুলো মাত্রাতিরিক্ত সহজ জিনিস।
আচ্ছা, আমাকে বলছে এই তাপমাত্রায় এত মিলিমিটার পারদ চাপে 1 মিলিলিটার গ্যাসের কয়টি অণু বিদ্যমান থাকে। আমি সবাইকে বলবো, যদি আমাদের কখনো কোনো বাধ্যবাধকতা না থাকে, মানে ধরো হচ্ছে এনার্জি, চাপ, বেগ এই টাইপের, তখন আমরা সবসময় হচ্ছে লিটার এটিএম নিব। আর তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখায় আসে অঙ্কটা করার আগে, বা এইখানে দেখায় আসে। তুমি যখন আয়তনকে নিবা হচ্ছে লিটার, চাপকে নিবা এটিএম, তখন তোমাকে আর এর মান নিতে হবে 0.0821। এর বাইরে যাওয়া যাবে না কিন্তু। তুমি আয়তনকে যখন নিবা হইতেছে ঘনমিটার, চাপকে নিতে হবে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার, আর তখন আর এর মান নিতে হবে 8.314। আমরা নর্মালি দুইটা ব্যবহার করি, হয় হচ্ছে এসআই অথবা লিটার এটিএম। কিন্তু তোমরা অনেকে করো কি, এই কাজটা করো তোমরা এটা লিটার নাও, ঠিক আছে, আর এইটা নেওয়া হইতেছে প্যাসকেলে। না, লিটার নাও আর এটিএম নাও, আর আর এর মান নেওয়া হইতেছে 8.314। এটা অনেকের মধ্যেই তোমাদের দেখি। খবরদার, এটা কিন্তু সারাসার হারাম, মানে এটার মধ্যে যাওয়াই যাবে না কিন্তু। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এইখানে যাওয়া যাবে না। আর আমরা চেষ্টা করব লিটার এটিএম এ নেওয়া, যা কারণ যে কোনো একক থেকে লিটারে যাওয়া সহজ, যে কোনো একক থেকে এটিএম এ যাওয়া সহজ। এই ম্যাথটাই পড়ো না। এই তাপমাত্রায় এত মিলিমিটার পারদ চাপে এত এমএল গ্যাসে কয়টি অণু বিদ্যমান। অণু চাইছে, মানে ফর্মুলা কি? টিভি সমান হইতেছে ওই যে এন বাই হইতেছে আর টি। দেখো, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। পি এর মান দেওয়া আছে 770 মিলিমিটার চাপ, আমরা এটাকে বানাবো হচ্ছে এটিএম। তাহলে 770 কে আমি 760 দিয়ে ভাগ করব। ভি এর মান হচ্ছে 1 মিলিলিটার। ওয়ান মানে হইতেছে 0.001 লিটার। 1000 দিয়ে ভাগ করলে লিটার হইলো আর কি। এন বাই এন এ, এখানে তো আমরা এন রাখবোই। এন এ তো অ্যাভোগাড্রো সংখ্যা 6.02, 10^23, আর এর মান 0.0821। আর তাপমাত্রা হচ্ছে কত? তাপমাত্রা হচ্ছে 17, মানে 290। এখান থেকে কার মান বের হবে? এখান থেকে এন এর মান বের হবে। এন এর মান কত আসে দেখি আমার কাছে করা আছে কিনা। 2.56, 10^19। 2.56, 10^19। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, সো ম্যাথ কঠিন না, আমি শুধু এই ম্যাথগুলো তোমাকে প্র্যাকটিস করাচ্ছি ইউনিট সিস্টেমটা বোঝার জন্য, যে কোন জায়গায় কোন ইউনিটটা আমি ব্যবহার করব। এরপরে হইতেছে, ওকে এটা একটু করো সবাই। আমি এটাকে বলবো এটাকে এসআই তেই করো, কারণ দেখো এখানে সব জিনিসগুলো এসআই তেই দেওয়া আছে। মানে একেবারে এসআই তে সবকিছু বসানো আছে, খালি খালি তুমি ওটাতে কনভার্ট কেন করবা? মানে এই অঙ্কটা আমি এই জন্য দিচ্ছি, দেখো অনেক সময় তোমাদেরকে আমি বলতেছি যে এখানে কিন্তু আমি কোনো সিস্টেম নিতে বাধ্য না, আমি চাইলে যে কোনো সিস্টেমে নিতে পারি। কিন্তু এখানে সবগুলো এসআইতেই দেওয়া আছে। এই যে আমাকে নিউটন পার মিটার স্কোয়ার দেওয়া আছে, ঘনমিটারে দেওয়া আছে, তাহলে আমি কষ্ট করে কেন অন্য সিস্টেমে নিব? যেভাবে দেওয়া আছে সেভাবেই করি। তাহলে ফর্মুলা হচ্ছে এইটা, যে পিভি সমান হইতেছে এন বাই এন এ ইন্টু হইতেছে আর টি। পি এর মান দেওয়া আছে হচ্ছে 98.66, 10^3। ভি এর মান দেওয়া আছে হইতেছে 0.001। তারপরে হচ্ছে এন তো বের করবই, এন এ আমরা বসাবো 8.314
আর টি হচ্ছে 27, 27 মানে হচ্ছে 300। এখান থেকে কত আসে? এখান থেকে মান আসে হইতেছে 2.33 10^22। 2.33 10^22। এই হচ্ছে আমাদের এখানকার আনসার। সো ম্যাথ খুবই সহজ, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। আমরা নেক্সট ম্যাথে যাই। এটা সবাই নিজে করবা, দেখো, শুধু ম্যাথটা তুলে নাও। আমি আনসারটাও বলে দিই। আনসারটা হচ্ছে এইটা, 52। আমরা এইটুকু শেষ করব, মানে হচ্ছে আদর্শ গ্যাসের অংশটুকু শেষ করব, শেষ করে আজকের ক্লাস শেষ হবে আর কি। একটুখানি বাকি রেখে আর কি শেষ করব না। সবার কি ম্যাথটা তোলা হয়েছে? আচ্ছা, এই ম্যাথটা তুলে নাও, ওটাতে একই ম্যাথ। আচ্ছা, এইটা হচ্ছে সুন্দর ম্যাথ। ওকে, সো সত্যি কথাই ম্যাথটা এমন আহামরি কঠিন কিছু না, বাট ম্যাথটাতে কি বলছে সেটা ধরতে পারাটা আসলে কঠিন ছিল, মানে কঠিন জিনিস। আমি একটু বলে দেই। দুইটা পাত্রে এ এবং বি এর মধ্যে সমভরের কার্বন ডাই অক্সাইড এবং সমভরের মিথেন আছে। তার মানে দেখো কি কি সেম আছে। সমভর মানে এদের দুইটা গ্যাসেরই, আরে ডাব্লিউ, যাই হোক, ডাব্লিউ সেম আছে দুইটা গ্যাসেরই, একই তাপমাত্রায়। তার মানে কি সেম আছে দেখো, টি সেম আছে। তাহলে ডাব্লিউ সেম, কারণ আমাকে সমভর বলে দিচ্ছে, এই যে সমভর মিথেন এবং কার্বন ডাই অক্সাইড আছে একই তাপমাত্রায়, এই পাত্র দুটিতে গ্যাসের চাপও সমান পাওয়া গেছে। আরে বাবা, দেখো, চাপও সমান দেওয়া আছে। এ গ্যাসের আয়তন 24 হলে বি গ্যাসের আয়তন কত লিটার? আচ্ছা, দুইটা গ্যাসের জন্য আমার কি সমান? আরও তো সমান, তাই না? তাহলে বুঝতে পারো যে এইখানে গ্যাসের মোট যে প্যারামিটার, বা তুমি যে ইকুয়েশনটা জানো, পিভি সমান এনআরটি, এই যে পিভি সমান হইতেছে এন আর কি, ভর যেহেতু আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ডাব্লিউ বাই এম আর ইন্টু টি। তো আমি দেখলাম যে এই ইকুয়েশনটাতে দেখো আমার কি কি কনস্ট্যান্ট আছে। পি কনস্ট্যান্ট আমাকে বলে দিছে, তারপরে হচ্ছে ডাব্লিউ কনস্ট্যান্ট বলে দিছে, আর কনস্ট্যান্ট বলে দিছে, টি কনস্ট্যান্ট বলে দিছে। তাহলে শুধু ভ্যারিয়েবল কি? এম আর হচ্ছে ভি না? তাহলে এম আর ভি, এখান থেকে আমি নতুন একটা ইকুয়েশন বানাবো।
এটা কিন্তু বয়েল চার্জ বা কারো দেওয়া স্বীকৃত ইকুয়েশন না, এটা আমাদের নিজেদের প্রয়োজনের তাগিদে সৃষ্টি করা ইকুয়েশন। সো সেটা কি, সেটা হইতেছে যে এম ইন্টু ভি বা m1 v1 সমান হইতেছে m2 v2। আবারও বলতেছি যে এইটা আমাদের সরাসরি কোনো ইকুয়েশন না। অনেক সময় থাকে না যে ধরো কোরআন হাদিস অনুযায়ী তো আমরা আগাই, বা কোরআন হাদিস অনুযায়ী আমরা সমস্যার সমাধান করি, বাট ওই যুগ আর এই যুগ তো অনেক আলাদা। তো অনেক সময় অনেক সমস্যার সমাধান সরাসরি কোরআন হাদিসে থাকে না, কিন্তু কোরআন হাদিসে ওইটা নিয়ে অনেক কথা লেখা থাকে, আনুষঙ্গিক অনেক কথা লেখা থাকে, সেখান থেকে উদ্ধার করে আমরা বুঝতে পারি যে ঠিক আছে এইখানে এই সমাধানটা দিলে হয়তো এই বর্তমান মানে সময় উপযোগী সমাধান হবে। ঠিক সেরকম এটা বয়েল দেয় নেই, চার্লস দেয় নেই, অ্যাভোগাড্রো দেয় নেই, গেলুসাক দেয় নেই, কেউ দেয় নেই আসলে। এইটা হচ্ছে আমরা প্রয়োজনের তাগিদে একটা সূত্র বানাই নিছি, এক্সাম হলে বানাই নিতে হবে কিন্তু। সো এম ওয়ান ধরলাম কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 44। ভি ওয়ান, ভি ওয়ান মানে হইতেছে আহ কত, এ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তার আয়তন হচ্ছে 24। M2 হচ্ছে মিথেন, মিথেন মানে হচ্ছে 16 ইন্টু ভি টু। এখান থেকে ভি টু বের হবে, আসে কত, 66 লিটার। অঙ্ক কঠিন না, অঙ্ক সহজ, বাট ইকুয়েশন বানানো একটু ট্রিকি ছিল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। আমরা নেক্সট ম্যাথে যাই। আর মোলার গ্যাস কনস্ট্যান্ট নিয়ে কথা হয়েছে, এবার সবাই একটু লিখে নাও বোল্টজম্যান কনস্ট্যান্ট। মোলার গ্যাস কনস্ট্যান্ট ছিল হচ্ছে 1 মোলের জন্য, বোল্টজম্যান কনস্ট্যান্ট হইতেছে একটি অণুর জন্য। সো এটাকে তুমি বলতে পারো যে অণুর প্রতি গ্যাস ধ্রুবক। মানে ওইখানে যেরকম 1 মোলের জন্য ছিল, এটা হইতেছে আমাদের একটা অণুর জন্য হিসাব করা হয়। তাহলে বুঝতে পারো যে ওইটা 1 মোল ছিল মানে কি, এবং এটাকে কে দিয়ে সিম্বলাইজ করা হয়, তাহলে কে সমান কি, কে সমান হচ্ছে আর বাই হচ্ছে এন এ, মানে অ্যাভোগাড্রো সংখ্যা। আর ছিল অ্যাভোগাড্রো সংখ্যক অণুর জন্য, আর এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে আমি একটা অণুর জন্য পাই। তাহলে এখানে যদি হচ্ছে আমরা হিসাব নিকাশ করি, যদি এসআই মানটা বের করো, 8.314, 6.02, 10^23, এইখানে থাকে হচ্ছে, একটু বের করে দিই ক্যালকুলেটর, 8.314 ভাগ 1.38, 10^-23। এটা এককটা খুব মজার। ওইটা ছিল জুল পার মোল, এখানে তো জুল হবে, জুলে তার কোনো সমস্যা নাই। জুল পার মোলের জায়গা হবে জুল পার মলিকিউল। দেখছো মলিকিউল কেন হয়েছে, অণুর ইংরেজি মলিকিউল না। সো জুল পার মলিকিউল, তারপর হচ্ছে পার কেলভিন, এই হচ্ছে এর একক। জুল পার মোল পার কেলভিনের জায়গায় জুল পার মলিকিউল পার কেলভিন। পার্টিকেল দিয়া, হ্যাঁ পার্টিকেলও দেওয়া যেতে পারে, কিন্তু মলিকিউল দিলে বেশি ভালো হয়, এক অণুর জন্য তো, সো আমি অণু সংখ্যা দিয়ে ভাগ করে দিছি আর কি। হ্যাঁ, নবনী বলতেছে ভাই এখানে কি আমি সিজি কি বলে লিটারেরিয়াম নিতে পারতাম কিনা, লিটারেরিয়াম নিতে পারতাম তখন সেই অনুযায়ী মান হইতো, কিন্তু আমরা এসআইটা নিয়ে দেখাইছি একই জিনিস। আচ্ছা, এই ম্যাথটা একটু লিখে নাও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা পারবা, বাট ম্যাথটা তুলে নাও। দেখো কারো কি মনে হয় কিনা করে দেওয়া দরকার আছে।
তুমি ফর্মুলাতে ভ্যালু বসাবা, আনসারটা বের হয়ে যাবে, তাও ম্যাথটা তুলে নাও, আমরা দেখি। আচ্ছা এখানে বলছে, আচ্ছা আমি আনসারটা বলে দিই, এখানে আনসার হচ্ছে এইটা, পুরো ম্যাথটা না করে দেই। এন সমান হচ্ছে 4.82 10⁻20। এই হচ্ছে আনসার, দেখো তো মিলে কিনা, যা করে ফেলছো অলরেডি। আচ্ছা ঠিক আছে। আহ এই ম্যাথটা, এটা হোমওয়ার্ক থাকুক, এটা ম্যাথটা তুলে নাও। আণবিক ভর তো আমরা বের করে ফেলছি অলরেডি। তোলা হইলে বইলো এটা। নেক্সট ম্যাথটা হবে আমাদের আজকের দিনের লাস্ট ম্যাথ। এটা না, এটা, এটা হচ্ছে আজকের লাস্ট ম্যাথ। ম্যাথটা একটু তুলে নাও। দেখো ম্যাথটাতে, আচ্ছা তোলা হইলে একটু বলো তো। এই ম্যাথটা অনেকটা আগের ম্যাথের মতো। এখানে একটা নতুন নতুন সূত্র বানাইতে হয়। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপে। তো আমি 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপে একটি পাত্রে 12 গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে। ভালো কথা। তো আমি যদি পাত্রটাকে দেখাই তাহলে হচ্ছে ধরো এই হচ্ছে আমার পাত্র ছিল। এখানে 12 গ্রাম ছিল কার্বন ডাই অক্সাইড, CO2 ছিল। পাত্র থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এখানে তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, তারপরে তাপমাত্রা বাড়াইছে, ধরো আমি হিট দিলাম আর কি, হিট দিয়ে তাপমাত্রা হইতেছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং বলছে কিছু গ্যাস তো অবশ্যই বের হয়ে যাবে, তাই না? কিছু গ্যাস বের হয়ে গেল কিন্তু চাপের কোনো পরিবর্তন হইল না। অর্থাৎ, আচ্ছা আমি এখানে যে দুইটা ছবি আঁকছি, আমাকে আগে এটা বলো তো, এই দুইটা ছবি কি আসলে দুইটা ভিন্ন গ্যাস সিলিন্ডার নাকি একই সিলিন্ডারের দুইটা দশা, বলো তো? তুমি যদি এটুকু ধরতে না পারো এই ম্যাথ তুমি কখনোই করতে পারবে না। এটা কিন্তু দুইটা ভিন্ন সিলিন্ডার না। তো আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের দশা এক, প্রথম দশা। দুইটা ছবি হয়তো আমি দেখাচ্ছি, কিন্তু
দুইটা আলাদা ফেজ দেখাচ্ছি বা দুইটা আলাদা দশা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের দশা 2, একই সিলিন্ডার জাস্ট দুইটা ফেজ আমি দেখাচ্ছি। এবং দুই ক্ষেত্রে দেখো তো কি সেম আছে আমার। আমার ভিটা সেম আছে, কারণ সিলিন্ডার তো একই। পি সেম আছে, আমাকে প্রশ্নে বলে দিছে চাপ একই থাকে। তো বের হয়ে যাওয়া কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা, তো আমি ধরলাম এখানে কার্বন ডাই অক্সাইড ছিল N1 মোল, ধরে নিলাম এখানে আছে N2 মোল। তাহলে আমাদের আসলে কি বের করতে বলছে? পার্থক্যই তো বের করতে বলছে, তাই না? আবারও বলতেছি, প্রথম সিলিন্ডারে 12 গ্রাম ছিল, ধরলাম 12 গ্রাম মানে N1 মোল আসে। কিছু গ্যাস তো বের হয়ে গেছে, তাপমাত্রা দিছে, গ্যাস তো বের হয়ে যাবে। কিন্তু তাপমাত্রার জন্য তো আবার একটু চাপ বেড়ে যায়। সো চাপ আবার সেম আছে বলছে, গ্যাস বের হয়ে গেছে বাট চাপ বেড়ে গেছে, আলটিমেটলি চাপ সেম আছে। চাপ সেম আছে বলে দিছে, পাত্র যেহেতু আমার সেম আছে, তার মানে পাত্র পরিবর্তন হয়নি, মানে আয়তন পরিবর্তন হয়নি, আরো পরিবর্তন হয়নি। তো আমাকে বের করতে বলছে কতটুকু গ্যাস বের হয়ে গেছে, ডেল এন, এইটা আসলে আমার কাছে চাইছে। আর তুমি যদি ডেল এন বের করতে পারো, তখন ওই ডেল এন থেকে ভর সংখ্যা এগুলো তো তুমি এমনিতেই পারবা, ওগুলো নিয়ে কোনো প্যারা হবে না। তাহলে আমি কিভাবে কি করব? ইকুয়েশন কি ছিল? পি ভি সমান হইতেছে এন আর টি। দেখো ভাই, এই সমীকরণে পি কনস্ট্যান্ট বলে দিছে, কিন্তু ভি কনস্ট্যান্ট বলে দিছে, আর তো কনস্ট্যান্ট, সেটা তুমি নিজেই জানো। তাইলে ওই যে বললাম যে মাঝে মধ্যে স্বীকৃত ইকুয়েশন আমাদের থাকে না, নিজেদের করে ইকুয়েশন বানাইতে হয়। তাহলে ইকুয়েশন কি? ইকুয়েশন হইতেছে N1 T1 সমান N2 T2। এই হচ্ছে ইকুয়েশন। তাহলে N1 কত? এই যে 12/44, কার্বন ডাই অক্সাইড যেহেতু। T1 হচ্ছে 17, মানে 290। N2 চাইছে আমাকে, T2 হইতেছে 30, মানে হচ্ছে 303। N2 সমান কত আসে? 12/44 ইন্টু 290 ভাগ হচ্ছে 303, 0.26। এই খবরদার অতি আবেগে এটাকে আনসার মনে করো না। এটা হচ্ছে আমার পরের দশাতে এতটুকু গ্যাস অবশিষ্ট ছিল, আমাদের বের করতে বলছে ডেল্টা এন। তাহলে ডেল্টা এন সমান কত? 12/44 মোল আগে ছিল, মাইনাস হচ্ছে 0.26। 12/44 মাইনাস আনসার, এখানে থাকে 0.01।